রক্তাক্ত শরীর নিয়ে ধীরে ধীরে হাঁটছি। হাঁটু থেকে এখনও রক্ত ঝরছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। পাশে ঈশা নিজেও ভেঙে পড়েছে, তবুও নিজের সমস্ত শক্তি দিয়ে আমাকে ধরে রেখেছে। অনেক দূরে কি আমরা একটা রিক্সায় উঠলাম, খানবাড়ি থেকে যত দূরে যাওয়া যায়। রিক্সায় বসে দীর্ঘক্ষণ নীরব থাকার পরে আমি মাথা নিচু করে বললাম, ঈশা, তুই মা হতে চলেছিস, অথচ আমাকে একবার বললি না। মা বাবা তো আর নেই, আমি তো তোর সব। তাহলে এত বড় কথা আমার কাছ থেকে লুকালি কেন? ঈশা হাওমাও করে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, সন্তানটা অনিকের। আমি ওকে সব বলেছিলাম, ও বিয়ের আশ্বাসও দিয়েছিল। আমি বুঝতে পারিনি ওরা সবাই মিলে আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে। আমি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেললাম। আমি নিশ্চিত এই ষড়যন্ত্রের পেছনে চাচা চাচি অনিক ঐশী আছে, কিন্তু তাদের থেকে বড় কষ্ট এক জায়গায়। দাদু ভাই সত্য মিথ্যা যাচাই না করে আমাদের শাস্তি দিলেন। এই ভুলের মূল্য একদিন তাকেও দিতে হবে। যে অপমান মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, আর সে আমাকে সেই শাস্তির মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কাপড়বিহীন শরীর, শুধু লজ্জা স্ট্যান্ডটা ঢাকার জন্য ছোট্ট একটা জায়গা আছে। মাথা ন্যাড়া করে দেয়া, আলকাতরা লাগানো, গলায় জুতার মালা, সাথে গলায় কুকুরের বেল্ট। সেই বেল্টে আবার সেকল। মানুষের ভিড়ে আমার মাথা নত, গলায় অপমানের প্রতীক। আর প্রতিটি পদক্ষেপ যেন আত্মসম্মানের ওপর নির্মম আঘাত। সবচেয়ে অসহ্য দৃশ্য ছিল আমার ছোট বোন ঈশাকে এই নিষ্ঠুর দৃশ্যের অংশ হতে বাধ্য করা। অজরে কাঁদতে কাঁদতে ঈশা ভেঙে পড়েছিল, আর আমার বুক থেকে বেরিয়ে এলো একটাই আর্তনাদ, দাদু ভাই, ওকে নয়, সব শাস্তি আমাকে দিন। আমার বোনকে অপমানের আগুনে পোড়াবেন না। এই মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নীরবতা ভেঙে খান বাহাদুর কঠোর কণ্ঠে গর্জে উঠল, আজ সবাই দেখুক, ন্যায় বিচারের সামনে রক্তের সম্পর্ক মাথা নত করে না। আমি সেদিন বুঝেছিলাম শরীরের আঘাতের চেয়ে আত্মসম্মানের ক্ষত অনেক গভীর। তবুও নিজের ভাঙ্গা হৃদয়ের চেয়ে বেশি আমি আগলে রেখেছিলাম আমার ছোট বোনের সম্মান। খান বাহাদুর তখন চিৎকার দিয়ে বলল, অপরাধ যেহেতু দুই ভাই বোন করেছে, তাহলে ঈশাকেও ছাড় দেবে কেন? মাথা নাড়া করে আলকাতরা লাগিয়ে দাও ঈশাকে। না, এই কাজটা করো না দাদু ভাই, ও শাস্তিটা আমাকে দাও। আমাকে এত অপমান করছো, এটা না হয় করবে। আমার মাথাটা ন্যাড়া করে মাথায় আলকাতরা লাগিয়ে দাও, তবু আমার বোনটাকে এমন শাস্তি দিও না। ভাইয়ের কথা শুনে ঈশার পুরো ভিতরটা যেন ভেঙে তছনছ হয়ে যায়। তার রুহটা কেঁপে হু হু করে কান্না করতে শুরু করে। খান বাহাদুর কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বজ্রকণ্ঠে বললেন, ঠিক আছে, তাই হবে। আব্রাহাম বোনের শাস্তি তাকেই দেওয়া হোক। আজ সমগ্র দেশ দেখুক, খান বাহাদুরের কাছে ন্যায় বিচারের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। অন্যায়কারীর পরিচয় যদি নিজের রক্তও হয়, তবুও তার জন্য বিন্দুমাত্র ছাড় নেই। আইন ও ন্যায়ের পাল্লায় আত্মীয়তার কোনো মূল্য নেই। আজকের এই বিচারই হবে তার প্রমাণ। এখন আমার উলঙ্গ শরীর, শুধু লজ্জা স্ট্যান্ডে রাখার জন্য ছোট্ট একটা জায়গা, মাথা ন্যাড়া করে দেয়া এবং আলকাতরাও লাগানো, গলায় জুতার মালা, সাথে কুকুরের বেল্ট বেঁধে সেই শিকল লাগিয়ে কুকুরের মতো মেহমানদের সামনে হামাগুড়ি দিচ্ছি। লজ্জায় আমার মন চায় এক্ষুনি নিজেকে শেষ করে দিতে, কিন্তু ছোট্ট বোনটার কথা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। পুরো খানবাড়ি তখন উৎসবের আলোয় ঝলমল করছে। উঠোন জুড়ে রঙিন বাতি, ফুলের মালা, অতিথিদের কোলাহল, সব কিছু যেন এক রাজুকে বিয়ের সাক্ষী হতে প্রস্তুত। কিন্তু সে আনন্দের মাঝখানে দাঁড়িয়েছিল এমন এক দৃশ্য, যা দেখে মানুষের হাসিও পাচ্ছিল, আবার বুকও হাহাকার করে উঠছিল। গলায় মোটা লোহার শিকল, মাথা ন্যাড়া, রক্তে ভেজা হাঁটু, আর পিঠে বসে আছে আমারই আপন ছোট বোন ঈশা। আমি মাথা তুলতে পারছি না। অপমানের ভার যেন আমার ঘাড় ভেঙে দিচ্ছিল। বাবা মা যাওয়ার পরে পৃথিবীতে একমাত্র মানুষ ছিল ঈশা, যাকে আমি বুকের ভেতর আগলে রেখেছিলাম। নিজের কষ্ট, নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়ে নিজের বোনটাকে হাসাতে চেয়েছিলাম। অথচ আজ বড় মানুষের সামনে আমাদের এমনভাবে অপমান করা হচ্ছে, যেন আমরা মানুষ নয়, আবার অপরাধীও নয়, তার চেয়েও নিচু কিছু। আমার মনে হচ্ছিল এই সে যদি আমার দাদা নিজ হাতে আমাকে ফাঁসি দিত, তবু হয়তো এতটা জ্বলতো না বুকটা। ঠিক তখনই ভিড় চিরে বেরিয়ে এলো ঐশী, তার চোখে আগুন, ঠোঁটে যেন বিষ। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, দাদু, এই দুই ভাই বোন আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে, এদের এত সহজে ছেড়ে দিলে চলবে না। পুরো এলাকা যেন দেখে বিশ্বাসঘাতকের পরিণতি কি হয়। গলায় শিকল লাগিয়ে মাথা ন্যাড়া করে সবার সামনে ঘুরিয়ে আনা হোক এদের।
কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল আমার বুকের গভীরে। কারণ ঐশী শুধু আমার চাচাতো বোন ছিল না, সে ছিল আমার হৃদয়ের মানুষ। এমন একজন যার জন্য আমি নিজের জীবন পর্যন্ত দিতে পারতাম। যে মেয়েটার হাসি দেখার জন্য রাত জেগেছি, ঝড় বৃষ্টি উপেক্ষা করেছি, নিজের ভবিষ্যৎ পর্যন্ত বদলে ফেলতে চেয়েছি। আজ সেই মেয়েই আমার অপমানের সবচেয়ে বড় দাবি তুলছে। আমার ভেতরটা যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপর অনেক এগিয়ে এসে বলল, ঐশী ঠিকই বলেছে। যেমন আব্রাহাম ভাই ঐশীর মন নিয়ে খেলেছে, তেমনি ঈশাও আমার বিশ্বাস ভেঙেছে। এরা আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। তারপরই শুরু হলো সেই নির্মম প্রদর্শনী। আমার গলায় শিকল বেঁধে, সাথে জোরতার মালা, উলঙ্গ শরীর, জাঙ্গা বেঁধে তার কিছুই ছিল না তখন। আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল পুরো এলাকা জুড়ে। পিঠে বসে আছে ঈশা। আমার প্রতিটি পদক্ষেপে হাঁটু পাথরের রাস্তায় ঘষা খেয়ে ফেটে যাচ্ছে, রক্ত ঝরছে টপটপ করে। হাতের তালু ছিঁড়ে গিয়ে সেখানে জমে উঠেছে কাঁচা রক্তের লাল আস্তরণ। রাস্তার ধুলো, রক্ত আর অপমান মিশে এক বিভীষিকা দৃশ্য তৈরি করছিল। চারপাশের মানুষ দাঁড়িয়েছিল স্তব্ধ হয়ে। কেউ ফিসফাস করে কথা বলছে, কেউ চোখ ফিরে নিচ্ছে, কেউ আবার দীর্ঘশ্বাস নিয়ে তাকিয়ে আছে। এক বৃদ্ধ কাপা গলায় বলল, ওই ছেলেটা আব্রাহাম সম্ভবত। আরেকজন ফিসফিস করে উত্তর দিল, যে ছেলের এক গর্জনে পুরো এলাকা কেঁপে উঠত, থেমে যেত, আজ তাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে। এক তরুণ নিচু স্বরে বলল, তোমরা আব্রাহামকে চেনো না? ও সাধারণ মানুষ না। আঘাত পাওয়া বাঘ সবচেয়ে ভয়ঙ্কর হয়। সঙ্গে সঙ্গে পাশের লোকটা তাকে চুপ করিয়ে দিল। খান বাহাদুর, এই নামটা ছিল দেশের মধ্যে আতঙ্কের আরেক নাম। লোকটা শুধু ধনী ছিল না, তার ক্ষমতা ছিল ছায়ার মতো বিস্তৃত। থানার ওসি থেকে শুরু করে পুলিশ কমিশনার, মন্ত্রী, মিনিস্টার, দেশের সব বড় ব্যবসায়ী ও আন্ডারওয়ার্ল্ডের কিং পর্যন্ত তার কথা এড়িয়ে চলে না। তার চোখ রাঙানি মানেই মানুষের রাতের ঘুম উড়ে যাওয়া। আর তার রাগ, সেটা নাকি তুফানের চেয়েও ভয়ঙ্কর। আর সে খান বাহাদুর দাঁড়িয়ে আছে সিংহের মতো কঠিন মুখে। আমার শরীরে তখন আর এক বিন্দু শক্তি নেই। হাঁটু ক্ষত বিক্ষত, হাত পেটে রক্ত ঝরছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। তবু আমি পড়ে যাচ্ছি না, কারণ পিঠে বসে আছে আমার বোন। ঠিক তখনই খান বাহাদুর বজ্রকণ্ঠে গর্জে উঠল, তোরা দুই ভাই বোন আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোদের মুখ আমি আর দেখতে চাই না। আর মনে রাখিস, দ্বিতীয়বার যদি তোদের কাউকে আমার সামনে দেখি, সেদিনেই হবে তোদের জীবনের শেষ দিন। তার কণ্ঠে এমন হিমশীতল নিষ্ঠুরতা ছিল যে চারপাশের মানুষ পর্যন্ত কেঁপে উঠল। পরের মুহূর্তেই কয়েকজন লোক এগিয়ে এসে আমাকে আর ঈশাকে ধাক্কা মেরে খানবাড়ির ফটকের বাইরে ফেলে দিল। যে খানবাড়ি কয়েক ঘন্টা আগেও ছিল বিয়ের রাজ্য, যেখানে সাজানো ছিল 4টি জীবন 100ই বাঁধার স্বপ্ন। আর সে বাড়ির দরজা বন্ধ হয়ে গেল আমাদের মুখের ওপর। আজ একদিকে আমার আর ঐশীর বিয়ে হওয়ার কথা ছিল, আর অন্যদিকে অনিকার ঈশার, তাদেরও বিয়ে হওয়ার কথা ছিল। আর ছিল ভালোবাসা পূর্ণতা পাওয়ার দিন। কিন্তু ভাগ্য যেন হঠাৎ করে সব আলো নিভিয়ে দিল। প্রশ্ন একটাই, কি এমন ঘটেছিল যার জন্য মুহূর্তের মধ্যে ভালোবাসার উৎসব রূপ নিল রক্ত, অপমান আর নির্বাসনের বিভীষিকায়? আর সেই ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে পুরো দেশ কেঁপে উঠবে। চলুন বর্তমানে রক্তাক্ত অপমানের মঞ্চ ছেড়ে কয়েক মাস পিছনে ফিরে যাই, যেখানে সব কিছু ছিল রঙিন। হাসি ছিল, স্বপ্ন ছিল, ভালোবাসাও ছিল। কেউ কল্পনাও করতে পারেনি কয়েকটি হাসি মাখা মুখ একদিন একে অপরের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠবে। ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দরজায় করান আসছে। আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছি, পাশাপাশি নিজের পরিশ্রমে গড়ে তোলা একটি পোশাক ব্যবসাও সামলাচ্ছি। অল্প বয়সে আমার মেধা, পরিশ্রম আর অসাধারণ নেতৃত্বের গুণ সবাইকে মুগ্ধ করেছিল। তবুও আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা ছিল বাবা মা। কয়েক বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে ছোট বোন ঈশাই হয়ে ওঠে আমার পুরো পৃথিবী। মা বাবার অভাব কখনো বুঝতে দিইনি তাকে। নিজের স্বপ্নের চেয়েও বেশি আগলে রেখেছিলাম বোনটিকে। সেদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, হঠাৎ দরজাটা শব্দ করে খুলে গেল। ঝড়ের মতো ঘরে ঢুকে পড়ল ঐশী। বুড়ো কুসকে বললাম, কিরে, আমার রুমে এভাবে ঢুকছিস কেন? ঐশী ঠোঁট ফুলে এগিয়ে এলো। আজ আমি তোমার চাচাতো বোন হয়ে আসিনি, এসেছি তোমার গার্লফ্রেন্ড হয়ে আমার পাওনা নিতে। কথাটা শেষ হতেই আমার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। একটা ঐশীকে নিজের কাছে টেনে নিলাম। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। ঐশীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে দিয়ে বললাম, এই নাও পাওনা। এখন খুশি? এখন আমাকে যেতে দে, দেরি হয়ে যাচ্ছে। লজ্জায় রাঙা মুখে দাঁড়িয়ে রইল ঐশী। আমি বেরিয়ে যেতে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো অনিক। তার ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। ঐশী, তুই তো শুধু অভিনয় করার কথা বলেছিলি, কিন্তু তোর চোখে যা দেখলাম সেটা কি সত্যিই অভিনয়? কয়েক সেকেন্ড চুপ থেকে ঐশী বলল, তুমি আব্রাহাম ভাইকে চেনো না? ও
ওর মাথা দাদুর মতোই তীক্ষ্ণ, সামান্য ভুল করলেই সব বুঝে যাবে। তাই অভিনয়টা নিখুঁত করতে হচ্ছে। কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। অনেক দীর্ঘ শ্বাস ফেলে বলল, ঠিকই বলেছিস। আব্রাহামের বুদ্ধি সত্যিই ভয়ঙ্কর। দাদুর পরে যদি কাউকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তাহলে সে আব্রাহাম। ঐশীর চোখে অদ্ভুত এক ঝিলিক দেখা দিল। সেজন্যই তো প্রতিদিন ভার্সিটির শেষে দাদু ওকে নিজের অফিসে নিয়ে যান। সবাই বলে ভবিষ্যতে 50,000 কোটি টাকার খান গ্রুপের দায়িত্বও নাকি আব্রাহাম ভাইয়ের হাতেই তুলে দেবেন। অনিকের চোখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল। তার আগেই আমাদের পরিকল্পনা সফল করতে হবে। ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন আবিদ খান। দুজনের কথা শুনে তিনি হেসে ফেললেন। বাহ, তোমাদের মাথায় তো দারুণ বুদ্ধি। এই বুদ্ধি যদি ভালো কাজ লাগাতে দেশের সেরা আইনজীবী হতে পারতে। আমার ছেলে মেয়ের বুদ্ধি কম নয়, শুধু সময় মতো ব্যবহার করতে জানে না। এরপর আবিদ খান ধীরে ধীরে সবাই হেলান দিয়ে এমন কিছু কথা বললেন যা শুনে ঘরের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠল। যদি সবকিছু পরিকল্পনা মতো হয় তবে একদিন এই $50,000 কোটি টাকা সাম্রাজ্যের পথে আর কোনো বাধা থাকবে না আমাদের। চারজনের চোখাচোখি হলো। পর মুহূর্তে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল চাপা শীতল এক হাসি। সেই হাসির শব্দ যেন অদৃশ্য কোনো অশুভ ঝড়ের আগমনী বার্তা। অন্যদিকে সেদিন ভার্সিটি ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আরিয়ান ঈশার সামনে দাঁড়িয়ে সাহস সঞ্চয় করে বললেন, ঈশা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার জীবনের সঙ্গী হবে? ঈশা শান্ত গলায় উত্তর দিল, আরিয়ান ভাই, আপনাকে আমি অনেক সম্মান করি, কিন্তু আমি আমার চাচাতো ভাই অনেক ভাইকে ভালোবাসি। উনিও আমাকে ভালোবাসেন, তাই দয়া করে আমাকে ক্ষমা করবেন। আরিয়ান নিশ্চুপ হয়ে গেল। সে জানতো না এই একটি প্রত্যাখ্যান কত বড় ঝড় ডেকে আনতে চলেছে। কথাগুলো বলে ঈশার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না। দৃঢ় পায়ে সেখান থেকে চলে যেতে উদ্যোগ নিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ আরিয়ান এগিয়ে এসে তার কবজি শক্ত করে চেপে ধরল। অপ্রত্যাশিত এই আচরণে ঈশার চোখ মুহূর্তেই রাগের আগুন জ্বলে উঠল। একটু দেরি না করে নিজের হাত ছাড়িয়ে সমস্ত শক্তি দিয়ে আরিয়ানকে ধাক্কা দিল। প্রস্তুত না থাকায় আরিয়ান ভারসাম্য হারিয়ে সবার সামনে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে গেল। শত শত শিক্ষার্থীর সামনে এমন অপমান। আরিয়ানের মুখে লজ্জা, অপমান আর ক্ষোভে রক্তিম হয়ে উঠল। চোখের দৃষ্টিতে যেন আগুন জ্বলছিল। পরের মুহূর্তেই সে ঝড়ের বেগে উঠে দাঁড়ালো। কোনো কিছু ভাবার সুযোগ না দিয়ে ঠাস ঠাস করে একটার পর একটা সজোরে চর বসিয়ে দিল ঈশার গালে। থাপ্পড়ের শব্দ যেন পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা শত শত শিক্ষার্থী নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। কেউ এগিয়ে আসার সাহস পেল না। কাজটা করে আরিয়ানার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দ্রুত সেখান থেকে চলে গেল। আর ঈশা সেজন্য পাথরের মূর্তিতে পরিণত হলো। গাল দুটো জ্বলছে, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও 1000 গুণ বেশি পোড়াচ্ছিল সবার সামনে হওয়াই অপমান। লজ্জা আর অপমানে তার চোখ ভিজে উঠল, মুখটা লাল হয়ে গেল। আর কারো দিকে তাকানোর সাহস হলো না তার। দ্রুত ক্যাম্পাস ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ঘটনাটি আগুনের মতো মুহূর্তের মধ্যে পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ল। খবর পৌঁছে গেল প্রিন্সিপালের কাছেও। ঘটনার গুরুত্ব বুঝে তিনি কোনো দেরি না করেই সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাহেবকে বিষয়টি জানিয়ে দিলেন। খবরটি শোনা মাত্রই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রভাবশালী মহল পর্যন্ত তোলপাড় শুরু হয়ে গেল। একটাই আলোচনা, খান বাহাদুরের নাতনি ঈশার গায়ে হাত তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আরিয়ান। খবরটি কানে পৌঁছাতেই আসাদ সাহেবের মুখের রং মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল, যেন বুকের ভেতরটা হিম হয়ে এলো। তিনি খুব ভালো করেই জানতেন খান বাহাদুর শুধু একজন ধনকুবের নন। তার প্রভাব, প্রতিপত্তি আর ক্ষমতার সামনে অনেক প্রভাবশালী মানুষও মাথা নত করতে বাধ্য হয়। কাঁপা হাতে তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করলেন। গম্ভীর কণ্ঠে শুধু একটা কথাই বললেন, এখনই বাড়িতে ফিরে আয়, এক মুহূর্ত দেরি করবি না। ফোন কেটে যাওয়ার পর আসাদ সাহেবের কপালে চিকচিক করছিল উদ্বেগের ঘাম। দেশের আনাচে কানাচে অলিগলিতে কোনায় কোনায় এটা নিয়ে লোকজন বলা বলি শুরু করছিল। শুনেছিস খান বাহাদুরের নাতনি ঈশার গালে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আরিয়ান থাপ্পড় মারেছে? কথাটা বাতাসে ছড়িয়ে পড়তেই চারপাশে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। যে যেখানে ছিল সেখানে থমকে দাঁড়ালো। বিস্ময়ে সবার চোখ কপালে। একজন কাঁপা গলায় বললেন, কি বলছিস? এটা যদি সত্যি হয় তাহলে আজ রাতের পরে এই দেশের মানচিত্রই বদলে যাবে। খান বাহাদুর প্রতিশোধ নিতে নামলে পুরো দেশ থমকে দাঁড়াবে। তার এক নির্দেশেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়বে। ক্ষমতার আসল সংজ্ঞা তখন সবাই বুঝবে। দেশের রক্তের বন্যা বয়ে যাবে। খবরটা মুহূর্তেই দেশের সর্বোচ্চ মহলে পৌঁছে গেল। ক্ষমতার কেন্দ্র থেকে একের পর এক ফোন যেতে শুরু করলো, কারণ সবাই জানে খান বাহাদুরের রাগ মানেই অশান্তির ঝড় আর রক্তের বন্যা।
এদিকে দেশের প্রধানমন্ত্রীর কানে খবরটা পৌঁছাতেই তিনি সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাহেবের ফোনে কল করে বলে ওঠে, আসাদ সাহেব, আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিয়ে কি আমি ভুল করেছি? আপনার ছেলে আর আপনি মিলে সরাসরি খান বাহাদুরের সাথে পাঙ্গা নিয়েছেন। আপনার ছেলে খান বাহাদুরের নাতনিকে থাপ্পড় দিয়েছে। যত দ্রুত সম্ভব বিষয়টা সামলে নিন, না হলে পুরো দেশের রক্তের বন্যা বয়ে যাবে আর আমাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। ফোন রাখার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদের হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। তিনি তার ছেলেকে একটা থাপ্পড় দিয়ে দ্রুত গাড়িতে তুলে গাড়ির ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। এদিকে ঈশার চোখে পানি নিয়ে দাদুর সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল, দাদু, ওরা আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে, তুমি কি কিছুই করবে না? খান বাহাদুর নীরবে নাতির দিকে তাকিয়ে রইলেন। তার মুখে কোনো রাগ নেই, নেই কোনো চিৎকার, শুধু ডান হাতের একটি ইশারায় ঈশাকে চুপ থাকতে বললেন। ঘরের ভিতরে এমন নীরবতা নেমে এলো যেন সময় থেমে গেছে। ঠিক 5 মিনিট পর দরজা খুলে কয়েকজনের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাহেব ভেতরে প্রবেশ করলো। তাদের সঙ্গে ছিল তার ছেলে আরিয়ান, যে ঈশার গায়ে হাত তুলেছিল। ঘরে ঢুকেই তারা খান বাহাদুরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আসাদ সাহেব কাঁপা কণ্ঠে বললেন, আমার ছেলের বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। খান বাহাদুর কোনো উত্তর দিলেন না। তিনি শুধু গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। আর সে নীরব দৃষ্টির ভারেই উপস্থিত প্রত্যেকের বুক কেঁপে উঠল। কারণ এই শহরে সবাই জানে, খান বাহাদুর যখন চুপ থাকেন তখনই সব থেকে বড় ঝড়ের সূচনা হয়। ড্রয়িং রুমে এমন এক নীরবতা নেমে এসেছিল যেন সময় নিজেই থমকে গেছে। আর সেই নীরবতার কেন্দ্রবিন্দুতে বসে আছেন খান বাহাদুর। একটা শব্দ উচ্চারণ করছেন না, কিন্তু তার এই নীরবতাই যেন হাজার বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর। খান বাহাদুরের নিশ্চুপ মুখ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাহেবের বুকের ভেতরটা কেঁপে উঠল। মুহূর্তে যেন কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি খুব ভালো করেই জানতেন, সিংহ সবসময় গর্জন করে না, কখনো কখনো তার নীরবতাই শিকারের মৃত্যুদণ্ড লিখে দেয়। আজ এই নীরবতা কোনো সাধারণ নীরবতা নয়, এটি যেন তার এবং তার ছেলের জীবনে সবচেয়ে বড় ঝড়ের আগমনের বার্তা। ঠিক তখনই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলাম আমি। বিশ্ববিদ্যালয়ের ঘটনা শোনা মাত্র আর এক মুহূর্ত দেরি করিনি। ঘরে ঢুকেই দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাহেব, তার স্ত্রী এবং আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ঘরের মাঝখানে রাজস্বিক নীরবতায় বসে আছেন খান বাহাদুর। আমি কোনো কথা না বলে গিয়ে দাদুর পাশে দাঁড়ালাম। আমার চোখে তখন জমে আছে দাউ দাউ করে জ্বলা আগুন। আসাদ সাহেব কাঁপা গলায় বললেন, খান সাহেব, প্লিজ কিছুটা একটা বলুন। আপনি এভাবে চুপ থাকলে আমি মনে হয় ভয়েই মারা যাব। কারণ বাঘের গর্জন যত ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর হলো গর্জনের আগে তার নীরবতা। কথা শেষ হলেও খান বাহাদুরের মুখে কোনো উত্তর এলো না। তার দৃষ্টি স্থির, চোখের গভীরে যেন অগ্নিগিরির লাভা জ্বলছে। মুখের প্রতিটি রেখায় ফুটে উঠেছে সংযত ক্রোধ। ঘরের বাতাস পর্যন্ত ভারী হয়ে উঠল। আসাদ সাহেবের মনে হলো আর এক মুহূর্ত এই নীরবতা সহ্য করলে তার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। তিনি দুহাত জোর করে আবার বললেন, স্যার প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। এরপর তিনি চোখের ইশারায় আরিয়ানকে সামনে যেতে বললেন। আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মাথা নিচু করে খান বাহাদুরের পা ছুঁয়ে ক্ষমা চাইতে হাত বাড়ালো। কিন্তু সে হাত আর পায়ে পৌঁছানোর আগেই ধাম, বর্জ্যগতির এক লাথি এসে সজোরে আঘাত করলো তার বুকে। আঘাতের তীব্রতায় আরিয়ান কয়েক হাত দূরে ছিটকে পড়ে। ঘরের সবাই আতঙ্কে চমকে উঠল। আরিয়ানের মা ভয় কেঁপে উঠলেন। তার চোখ এতটাই বিস্ফোরিত হয়ে গেল যেন চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসবে। আঘাতটি করেছিলাম আমি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আঘাতটি করেছি আমি। আমার বুক ওঠানামা করছে, চোয়াল শক্ত, চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। ক্ষমা চাইতে এসেছিস? ঘরের উপস্থিত প্রত্যেকের শরীর কেঁপে উঠল। আমি এক পা সামনে এগিয়ে এসে বললাম, ক্ষমা পাবি, তবে আমার এক শর্ত মানতে হবে। আমার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কারো নেই। মুহূর্তে ঘরের সব চোখ আমার দিকে ঘুরে এলো। খান বাহাদুর, আসাদ সাহেব, ঈশা, অনিক, আবিদ খান, রিনা খান এবং ঐশী প্রত্যেকের নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো আমি কি বলতে যাচ্ছি। আসাদ সাহেব আর এক মুহূর্ত দেরি করলেন না, কাঁপা গলায় বলে উঠলেন, আপনি যা বলবেন আমি তাই মেনে নিব, যা চাইবেন তাই দিব। শুধু একবার বলুন আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। আমি ধীরে ধীরে আরিয়ানের দিকে তাকালাম। তারপর প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করে বললাম, তোর ছেলে যে হাত দিয়ে আমার বোনের গায়ে হাত তুলেছে সেই হাতটা আমাকে দিয়ে দে। কথাটি যেন বজ্রপাতে আশ্রে পড়ল পুরো ঘরে। মুহূর্তের মধ্যে সবার চোখের রঙ উধাও হয়ে গেল। আসাদ সাহেবের ঠোঁট কাঁপতে লাগলো। মনে হলো বুকের ভিতরে হৃৎপিণ্ড হঠাৎ থেমে গেছে। আরিয়ানের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চোখে ফুটে উঠল অবিশ্বাস আর আতঙ্ক। সে যেন বিশ্বাসই করতে পারছিল না একটা বাক্য এতটা ভয়ঙ্কর হতে পারে। আরিয়ানের মা মুখে হাতের চাপা দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল।
তার হাঁটু কাঁপছে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ঈশা নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইল। তার বুকও কেঁপে উঠল, চোখ ভিজে গেল। সে জানতো তার ভাই অন্যায় সহ্য করতে জানে না। অনেক আবিদ খান, রিনা খান ও এসেও স্তব্ধ হয়ে গেল, যেন তাদের শরীরে সমস্ত রক্ত এক নিমিষেই জমে গেছে। কারো মুখে একটা শব্দ বের হলো না। আর ঠিক তখনই খান বাহাদুর ধীরে ধীরে চোখ তুলে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে প্রথমবারের মতো ক্রোধের সঙ্গে মিশে গেল এক ফোঁটা গর্ব। মনে মনে তিনি বললেন, সাবাস, এটাই তো আমার রক্ত। অন্যায়ের জবাব কিভাবে দিতে হয় আজ তোর মুখেই সে ভাষা শুনলাম। আচার সাহেবের আর বুঝতে বাকি রইল না আমি ঠিক কী চাইছি। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রক্ত যেন শুকিয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল প্রবল আতঙ্কে। তিনি জানতেন আমি কোনো ফাঁকা হুমকি দেই না। যে কথা আমি মুখে আনি প্রয়োজনে তা বাস্তবায়নে পরিণত করতে পারি। আমি ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে নিলাম। আমার দুই চোখ রক্তিম, চোয়াল শক্ত, বুকের ভেতর জমে থাকা ক্রোধ যেন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জ্বলে উঠছে। হঠাৎই, কি হলো মিস্টার আসাদ সাহেব, চুপ করে আছেন কেন? আপনার ছেলে যে হাতটা আমার বোনের গায়ে স্পর্শ করেছে সেই হাতটাই আমাকে দিয়ে দিন। একটা বাক্য, কিন্তু সেই একটি বাক্যই যেন পুরো ঘরের ওপর মৃত্যুর নীরবতা সরিয়ে আনলো। আরিয়ান আতঙ্কে কাঁপতে লাগলো। তার ঠোঁট শুকিয়ে কাঠ, চোখে স্পষ্ট মৃত্যু ভয়। আসাদ সাহেব চারদিকে উম্মাদের মতো তাকাতে লাগলেন, ঘরের ভেতর কোনো ধারালো জিনিস চোখে পড়ছে কিনা, যেন তিনি নিজের ছেলের হাত নিজেই কেটে দিয়ে তার প্রাণটা অন্তত বাঁচাতে পারবেন। ঠিক সেই মুহূর্তে একজন মায়ের বুকে সহ্য করতে পারল না। আরিনের মা হাউমাউ করে কেঁদে উঠে দৌড়ে এসে খান বাহাদুরের পায়ে লুটিয়ে পড়লেন। কাঁপতে কাঁপতে তার কণ্ঠ ভেঙে গেল। একজন অসহায় মা হয়ে আপনাদের কাছে আমার সন্তানের হাতটা ভিক্ষা চাই। ও ভুল করেছে, বড় ভুল করেছে, কিন্তু দয়া করে আমার সন্তানকে পঙ্গু করে দেবেন না। একজন মায়ের কোল খালি করে দেবেন না। তার কান্নায় পুরো ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একজন মায়ের আর্তনাদ শুনে উপস্থিত অনেকেরই চোখ ভিজে উঠল। ঈশা নিঃশব্দে তাকিয়ে রইল সেই মায়ের দিকে। তারপর ধীরে ধীরে দৃষ্টি ফিরে আমার দিকে তাকালো। আমার চোখেও তখন আগের সে আগুনের সঙ্গে মিশে গেছে এক ফোঁটা দ্বিধা। ঠিক তখনই আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে কোনো অহংকার নেই, ক্ষমতার দ্বন্দ্ব নেই, শুধু অপরাধবোধ আর অনুশোচনা। দুহাত জোর করে ঈশার সামনে দাঁড়ালো, কাপা কণ্ঠে বলল, আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, নিজের জন্য আমি ক্ষমা চাইছি না, কিন্তু আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কথা শেষ করে এসে মাথা নিচু করে আবার দাঁড়িয়ে রইল। ঘরে আবার নেমে এলো এক নিস্তবতা। ঈশার চোখ ভিজে উঠল। সে জানতো প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করার শক্তি সবার থাকে না। ধীরে ধীরে সে ভাইয়ের দিকে তাকিয়ে খুব ছোট্ট একটি ইশারা করলো। সে ইশারার অর্থ বুঝতে আমার এক মুহূর্ত সময় লাগলো না। ঈশার চোখ যেন বলছিল, ভাইয়া, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। এরপর ঈশা খান বাহাদুরের কাছে গিয়ে নিচু স্বরে বলল, দাদু ভাই, ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এবার ওদের ক্ষমা করে দিন। খান বাহাদুর কয়েক সেকেন্ড নীরবে সবাইকে দেখলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। সে একটি সম্মতির ইশারায় যেন উপস্থিত সবাই আবার নতুন করে নিঃশ্বাস নিতে পারল। আচার সাহেব ভেঙে পড়লেন কৃতজ্ঞতায়। আরিয়ানের মা কান্নার মাঝে বারবার বলতে লাগলেন, আপনাদের এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। সেদিনই সেই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা বাংলাদেশে। দেশের প্রতিটি অলিগলি, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি অফিসে একটাই আলোচনা, খান বাহাদুরের নাতনির গায়ে হাত তুলে এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। আর সেই ঘটনার পর সবাই আরও একবার বুঝে গেল খান বাহাদুর শুধু একজন প্রভাবশালী মানুষ নন, তিনি এমন এক ব্যক্তিত্ব যার সঙ্গে সংঘাতে জড়ানোর আগে দেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষও হাজারবার ভাবতে বাধ্য হয়। আর সেদিন মানুষ আরও একটা জিনিস দেখেছিল, খান বাহাদুরের পরিবারের রক্ত গরম হলেও শেষ সিদ্ধান্তে মানবিকতার স্থান এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। আর সেই মানবিকতার নাম আব্রাহাম। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ক্যাম্পাসে প্রতিদিন হাজার স্বপ্নের জন্ম হয়, হাজারো গল্প শুরু হয়, সেই ক্যাম্পাসেই ছিল এক মেয়ে যার সৌন্দর্যের গল্প প্রায় সবার মুখে মুখে। তার নাম মনিকা তাবাস্সুম মৌ। সৌন্দর্য যেন তাকে আলাদা করেই সৃষ্টি করেছে। মায়াবী দুটি চোখ, কোমর ছুঁয়ে যাওয়া কালো চুল, আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব। পুরো বিশ্ববিদ্যালয়ে তার মতো রূপবতী আর দ্বিতীয় কেউ নেই বললেই চলে। কিন্তু শুধু রূপই নয়, তার অহংকার ছিল ঠিক ততটাই তীক্ষ্ণ। সে বিশ্বাস করত পৃথিবীতে এমন কোনো ছেলে নেই যে তার সৌন্দর্যে মুগ্ধ হবে না। কারো হৃদয় জয় করা তার কাছে ছিল নিছক একটা খেলা। অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ে পড়ত আবির, ভদ্র, শান্ত, মার্জিত এবং অসাধারণ মেধাবীর একজন ছাত্র। পারিবারিক অবস্থাও ছিল অত্যন্ত সচ্ছল, কিন্তু অর্থ বা আভিজাত্যের কোনো অহংকার তার মধ্যে ছিল না। পড়াশোনাই ছিল তার একমাত্র লক্ষ্য।
অকারণে আড্ডা, প্রেম কিংবা মেয়েদের পিছনে ঘোরা এসবের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে আবিরের চোখেও মাঝে মাঝে মৌ ধরা পড়ত। সে স্বীকার করত মৌ নিঃসন্দেহে অসাধারণ সুন্দরী, কিন্তু সেই সৌন্দর্যকে ছাপিয়ে যেত তার অহংকার। আবির মনে মনে ভাবত, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষও যদি অহংকারী হয় তবে সেই সৌন্দর্যের কোনো মূল্য থাকে না। একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল মৌ, তার বান্ধবী এনি আর মৌয়ের প্রেমিক আজান মাহমুদ। এনি দূরে হাঁটতে থাকা আবিরকে দেখিয়ে হেসে বলল, দোস্ত, ওই যে দেখছিস, ও হচ্ছে আবির ভাই। যত সুন্দরী মেয়ে সামনে আসুক না কেন, কাউকেই পাত্তা দেয় না। আজান ভুরু তুলে অবিশ্বাসী সুরে বলল, কি বলছো? আমার সুইটহার্ট মৌকেও পাত্তা দিবে না? এনি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, না আজান ভাই, মৌ কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েও যদি ওর সামনে এসে দাঁড়ায় তবু ওর কোনো আগ্রহ হবে না। কথাটা শুনে মৌয়ের চোখে আগুন জ্বলে উঠল। তার আত্মসম্মানে যেন কেউ সরাসরি আঘাত করেছে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে সে ধীরে ধীরে বলল, আমাকে চ্যালেঞ্জ করছিস? এক মুহূর্ত থেমে সে দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি এই ছেলেকে আমার প্রেমে এমনভাবে পাগল করে তুলবো যে একদিন আমার ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবে না। আজান হেসে উঠল, এই তো আমার মৌ, আমি দেখতে চাই ওই ঢাবের লাড্ডুটাকে কিভাবে তুই নিজের ইশারায় নাচাস। এনেও দুষ্টু হেসে বলল, চ্যালেঞ্জটা কিন্তু সহজ না। আবিরকে প্রেমে ফেলতে পারলে সত্যি তোর ট্যালেন্ট মানতে হবে। মৌ আত্মবিশ্বাসী চুল সরিয়ে বলল, এবার শুধু খেলা দেখো, এই আবিরকে আমি এমন প্রেমের লাড্ডু খাওয়াবো যে আমার ভালোবাসায় হাবুডুবু খাবে। তারপর যখন ইচ্ছা হবে তখনই ওর হৃদয়টা ভেঙে টুকরো টুকরো করে দেব। কথাগুলো বলেই তার ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। কিন্তু সে জানতো না, যে খেলাকে সে নিছক বিনোদন ভেবে শুরু করতে যাচ্ছে, সেই খেলায় একদিন তার নিজের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে ফিরে আসবে। এদিকে রাত যত গভীর হতো, অনেক নিঃশব্দে ঈশার রুমে চলে আসতো। অনেকক্ষণ গল্প, হাসি আর ভবিষ্যতের স্বপ্নে ডুবে থাকার পরই বড় হওয়ার আগেই নিজের রুমে ফিরে যেত। একই বাড়ির মানুষ হওয়ায় বিষয়টি কখনো কারো চোখে পড়েনি। ঈশাও কখনো আপত্তি করেনি, কারণ সে বিশ্বাস করত অনিকে তার ভবিষ্যৎ স্বামী, তার জীবনের একমাত্র ভালোবাসা। কিন্তু সে অন্ধবিশ্বাসী একদিন তার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। কয়েক সপ্তাহ পর হঠাৎ করেই ঈশার শরীরে কিছু পরিবর্তন দেখা দিল। সন্দেহ হওয়ায় গোপনে পরীক্ষা করতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মা হতে চলেছে, মাত্র 1 মাসের অন্তঃসত্ত্বা। কাগজটা হাতে নিয়ে ঈশার পুরো শরীর কাঁপতে লাগলো। চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে একটাই বিশ্বাস, এই খবর শুনে অনেক পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হবে। সেদিনই সুযোগ পেয়ে ঈশা অনিকের সামনে দাঁড়ালো, মুখে লাজুক হাসি, চোখে হাজারো স্বপ্ন। কাপা কণ্ঠে বলল, অনিক, আমি 1 মাসের অন্তঃসত্ত্বা, আমাদের সন্তান আমার গর্ভে। কথাটা শুনে অনিকের বুকের ভেতরটা ধুক করে উঠল। মুহূর্তের জন্য তার মুখের রং উধাও হয়ে গেল, কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু পরের মুহূর্তেই সে নিজের ভয় গোপন করে মুখে হাসি ফুটিয়ে তুলল। ঈশার 2 হাত নিজের হাতে নিয়ে বলল, ঈশা, এটা তো অনেক বড় সুখবর, কিন্তু এখনই কাউকে কিছু বলবে না। দাদু ভাই জানতে পারলে ভীষণ রেগে যাবেন। আমি খুব শীঘ্রই আমাদের বিয়ের কথা সবার সামনে বলবো, তারপর সব ঠিক হয়ে যাবে। অনিকের কথা ঈশার মুখ আনন্দে ঝলমল করে উঠল। সে ছুটে গিয়ে অনিকে শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু যে বুকে মাথা রেখে সে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, সেই বুকের ভেতরেই তখন জন্ম নিচ্ছিল বিষধর সাপের মতো ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। অন্যদিকে আমি ঐশী এবং অনিক ঈশার সম্পর্কের কথা খান বাহাদুর মানে দাদু আগেই জানতেন। তার এতে কোনো আপত্তি ছিল না, বরং তিনি মনে করতেন ঘরের ছেলে মেয়ে ঘরেই থাকুক। খান বাহাদুরের 3 ছেলে। বড় ছেলে আমজাদ খান মানে আমার বাবা, কয়েক বছর আগেই মাকে সাথে নিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। মেজো ছেলে আবিদ খান, তিনি বর্তমানে খানবাড়িতেই থাকেন। আর সবার ছোট ছেলে মাসুদ খান। তবে বহু বছর আগেই মাসুদ খানকে খানবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল সে নিজের ভাবি রিনা খানকে ধর্ষণের চেষ্টা করেছিল। সেই অপরাধের পর থেকেই খান বাহাদুর ঘোষণা করেছিলেন মাসুদ খানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। এদিকে অনেক নিজের রুমে ফিরে পুরো ঘটনা খুলে বলে ঐশীকে। সব শুনে ঐশীর ঠোঁটে ধীরে ধীরে শয়তানিক হাসি ফুটে উঠল। সেই নিচু স্বরে বলল, ভাইয়া, এখন কোনো তাড়াহুড়ো করবি না। আগে আমি আব্রাহাম ভাইকে দিয়ে দাদু ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাই, তারপর বিয়ের আগেই এমন একটা পরিকল্পনা করব যাতে আব্রাহাম আর ঈশা 2 ভাই বোনকেই এই বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেওয়া হয়। দুজনের চোকাচুকি হতেই ঘর ছেড়ে ভেসে উঠল অশুভ এক হাসি। ঐশী মনে মনে বলল,
মিস্টার আব্রাহাম খান, গ্রুপের ভবিষ্যৎ সিইও আমিই হব। এই জন্য আমার ভাই অনেককে ছাড় দিব না আমি। এদিকে আমি কিছু না জেনে বাড়িতে ফিরে নিজের রুমে ঢুকলাম। আমার পেছন পেছন ঐশীও ঢুকে ভেতর থেকে দরজাটা লক করে দিল। ঐশী, আমাদের এখনো বিয়ে হয়নি, এভাবে আমার রুমে এসে দরজা বন্ধ করে দেওয়া আমার একদমই পছন্দ নয়। এটা কেউ দেখে ফেললে আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। আমার এমন কঠিন কথা ও কঠোরতা ঐশীর একেবারে পছন্দ নয়। তবুও সে কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। পরের মুহূর্তে হঠাৎ করে আমার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আমি বিস্মিত হয়ে গেলাম। কয়েক মুহূর্ত পরেই ঐশী মাথা নিচু করে মৃদুস্বরে বলল, আব্রাহাম, আর ভালো লাগছে না, আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। তোমাকে ছাড়া আলাদা রুমে থাকতে আমার একদম ভালো লাগে না। আমার কঠিন মুখে কোমল হাসি ফুটে উঠল। আমি আলতো করে ঐশীর কপালে ভালোবাসার একটা চুম্বন এঁকে তাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। আমারও ভালো লাগে না আমার পাগলিটাকে ছাড়তে। ঠিক আছে, আজই দাদু ভাইয়ের সঙ্গে আমাদের বিয়ের বিষয়ে কথা বলবো। কথাটা শুনে ঐশীর চোখে আনন্দের অভিনয় ফুটে উঠল। সে আমার কপালেও আলতো করে ভালোবাসার স্পর্শ রেখে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু করিডোরে পা রাখতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শীতল রহস্যময় শয়তানি হাসি। কারণ আমি যে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলাম, ঐশী তখন সেই ভবিষ্যৎটাকে ধ্বংস করার পরিকল্পনা এগিয়ে চলেছে। পরের দিন সন্ধ্যা। প্রতিদিনের মতোই খান বাহাদুর নিজের ব্যক্তিগত অফিসে বসে গুরুত্বপূর্ণ কিছু ফাইল দেখছিলেন। ঠিক তখনই তিনি লোক পাঠিয়ে আমাকে ডেকে পাঠালেন। কয়েক মিনিট পরে আমি অফিসে ঢুকতেই খান বাহাদুর ইশারায় সামনে বসতে বললেন। তারপর নিজের ল্যাপটপটি ঘুরিয়ে আমার দিকে এগিয়ে দিলেন। স্ক্রিনে একের পর এক অসাধারণ পোশাকের ডিজাইন ভেসে উঠছিল। প্রতিটি ডিজাইনই যেন শিল্প আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। আমি মুগ্ধ হয়ে কয়েক মুহূর্ত নীরবে ডিজাইনগুলো দেখলাম। খান বাহাদুর গম্ভীর কণ্ঠে বললেন, দেখ আব্রাহাম, এই পোশাকগুলোর ডিজাইনের নাম একে কিং। একটু থেমে আবারও বললেন, সে দেখতে কেমন, তার আসল নাম কি, বয়স কত, কিংবা পৃথিবীর কোন দেশে থাকে কেউ জানে না, কিন্তু তার একটি ডিজাইন কিনতে বিশেষ নামকরা ফ্যাশন হাউসগুলো কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করে না। খান বাহাদুর ল্যাপটপে আরও একটি ফাইল খুললেন। সেখানে একটি আন্তর্জাতিক চুক্তির তথ্য দেখিয়ে বললেন, কয়েক মাস আগে শুধু একটি পোশাকের ডিজাইন বিক্রি করে সে 200 কোটি টাকা আয় করেছে। ভাবতে পারছিস? আমি বিস্মিত হলেও নিজের স্বাভাবিক ভঙ্গি বজায় রেখে বললাম, তাহলে দাদু ভাই, যদি ডিজাইনগুলো এতই পছন্দ হয়, সরাসরি একে কিংয়ের সঙ্গে যোগাযোগ করো না কেন? প্রশ্নটা শুনে খান বাহাদুর ধীরে ধীরে চেয়ারে হেলান দিলেন। তারপর চোয়াল শক্ত করে এমন একটি কথা বললেন যা শুনে পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। এই দেশের প্রধানমন্ত্রীকে আমি এখন ফোন করলে তিনি সময় বের করে আমার সঙ্গে দেখা করবেন। দেশের বড় বড় শিল্পপতি, মন্ত্রী, সচিব, এমনকি আন্তর্জাতিক ব্যবসায়ীরাও আমার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী থাকে। তিনি এক সেকেন্ড থেমে আমার চোখের দিকে তাকালেন। কিন্তু সেই আমি আজ পর্যন্ত একে কিং এর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টেও নিতে পারিনি। বাক্যটি শেষ হতে পুরো কনফারেন্স রুমে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। উপস্থিত সিনিয়র ম্যানেজার অবিশ্বাস একবার খান বাহাদুরের দিকে আরেকবার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালেন। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, যে মানুষটার একটি ফোনে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিরাও সাড়া দেন, তিনি পর্যন্ত যদি একজন ফ্যাশন ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তাহলে সেই একে কিং আসলে কে? পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মকর্তা মনে মনে বলল, এটা কি আদৌ একজন মানুষ, নাকি বিশ্বখ্যাত কোনো রহস্যময় প্রতিষ্ঠান? আরেকজন কর্মচারীর বুকের ভেতর কৌতূহল আর বিস্ময় একসঙ্গে কাজ করতে লাগলো। একে কিংয়ের ক্ষমতা তাহলে কতটা, যার পরিচয় পর্যন্ত কেউ জানে না, অথচ খান বাহাদুরের মতো মানুষও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আমি নিজেও কিছুটা বিস্মিত হলাম। আমি খুব ভালো করেই জানতাম আমার দাদুর প্রভাব কোথায় গিয়ে শেষ হয়, কিন্তু আজ প্রথমবার এমন একজনের কথা শুনলাম যার কাছে সেই প্রভাবও যেন অচল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর আমি শান্ত কণ্ঠে বললাম, তাহলে দাদু ভাই, আমি কি করতে পারি? খান বাহাদুর মৃদু এসে আমার কাঁধে হাত রাখলেন। তোকে এসব দেখানোর কারণ একটাই, তুই ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছিস। আমি চাই একদিন তুই এমন একজন ডিজাইনার হবি যার সঙ্গে দেখা করার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করবে। এমনকি আমার মতো খান বাহাদুরও যদি তোর সঙ্গে দেখা করতে অ্যাপার্টমেন্ট চায়, তুই যেন এত বড় হয়ে যাস যে সেই অ্যাপার্টমেন্টেও সহজে না পায়। দাদুর কথাগুলো শুনেই আমার চোখে নতুন স্বপ্নের ঝিলিক ফুটে উঠল। ইনশাআল্লাহ দাদু ভাই, আমি এমন কিছু করব
যাতে একদিন আপনি আমার জন্য গর্ব অনুভব করেন। অন্যদিকে আবিরকে নিজের প্রেমে ফেলার খেলাটাও শুরু করছিল মৌ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খেলার নিয়মটাই বদলে গেল। যে ছেলেটাকে নিয়ে সে বাজি ধরেছিল, অজান্তে সেই ছেলেটার প্রেমে নিজেই ডুবে গেল। আবিরের নিষ্পাপ মুখ, ভদ্র ব্যবহার, সহজ সরল জীবনযাপন আর স্বচ্ছ মন ধীরে ধীরে ময়ের হৃদয়ের প্রতিটি কোণে জায়গা করে নিল। একসময় মৌ বুঝতে পারল আজানের প্রতি তার যে অনুভূতি ছিল সেটা ভালোবাসা নয়, ছিল কেবল এক ধরনের আবেগ। কিন্তু আবিরের মধ্যে সে প্রথমবার সত্যিকারের ভালোবাসার স্পর্শ খুঁজে পেল। এরপর শুরু হলো তাদের সুন্দর সম্পর্ক। আবির যেমন ছিল নিষ্পাপ, তেমনি ধীরে ধীরে ময়ের ভিতরের অহংকারও গলতে শুরু করলো। আবিরের ভালোবাসা তাকে বদলে দিচ্ছিল, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। মৌ যখন আজানকে সম্পূর্ণ এড়িয়ে চলতে শুরু করলো, এমনকি তার সঙ্গে দেখা করতে অস্বীকার করলো, তখন অপমান আর প্রতিশোধের আগুনে জ্বলে উঠল আজান। সে সরাসরি গিয়ে সবকিছু জানিয়ে দিল ময়ের বাবা মাসুদ খানকে। মাসুদ খান বিষয়টিকে হালকাভাবে নিলেন না। নিজের লোক লাগিয়ে আবির ও তার পরিবারের খোঁজখবর নিতে শুরু করলেন। তার দুই বড় ভাই দীর্ঘদিন ধরে বেকার, নেশায় আসক্ত এবং সমাজে তাদের সুনাম নেই। সবকিছু জানার পর মাসুদ খান একদিন মৌকে নিজের রুমে ডাকলেন। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, বরং ছিল কঠোর সিদ্ধান্তের দৃঢ়তা। মৌ, যে ছেলেটার সঙ্গে তুই চলাফেরা করছিস সেই ছেলেটার পরিবার আমাদের মান সম্মানের উপযুক্ত নয়। অনেক আগেই আমি আজানের সঙ্গে তোর বিয়ের কথা পাকা করে রেখেছি। আগামী সপ্তাহে তোদের বিয়ের ব্যবস্থা করব। এটা কোনো অনুরোধ ছিল না, কোনো পরামর্শ ছিল না, এটা ছিল মাসুদ খানের চূড়ান্ত ঘোষণা। আর সেই ঘোষণার বিরুদ্ধে কথা বলার সাহস কিংবা অধিকার ময়ের ছিল না। মৌ খুব দ্রুতই বুঝে গেলেন এই বাড়িতে থাকলে আবিরকে সে কোনোদিনও নিজের জীবনসঙ্গী হিসেবে পাবে না। তার বাবা মাসুদ খান যা একবার সিদ্ধান্ত নেন তা বদলানোর ক্ষমতা পরিবারের কারণেই। সারা রাত নির্ঘুম কাটালো মৌ। একদিকে বাবার নির্দেশ, অন্যদিকে নিজের জীবনের প্রথম সত্যিকারের ভালোবাসা। শেষ পর্যন্ত ভালোবাসার কাছে হার মানল সবকিছু। পরদিন ভোরে মৌ গোপনে আবিরের সঙ্গে যোগাযোগ করলো। কাঁদতে কাঁদতে বলল, আবির, যদি আজ আমাকে নিয়ে না যাও তাহলে সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে। বাবা আগামী সপ্তাহেই আমার বিয়ে দিয়ে দিবে। এক মুহূর্তের জন্য দ্বিধা করলো না আবির। সে মৌকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। ময়ের চোখের জলই তার সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেদিনে দুজনে সবার অগোচরে শহর ছেড়ে চলে গেল। তারা জানতো না একটি সিদ্ধান্ত ভবিষ্যতে কত বড় ঝড় ডেকে আনবে। অন্যদিকে আমি অবশেষে সাহস করে দাদুর কাছে নিজের এবং ঐশী সম্পর্কের কথা খুলে বললাম। সঙ্গে ঈশা ও অনিকের সম্পর্কের বিষয়টাও জানালাম। সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর দাদু কিছুক্ষণ নীরব রইলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আজ থেকে ঠিক 10 দিন পর একই মঞ্চে তোর আর ঐশীর বিয়ে হবে, পাশাপাশি অনিক আর ঈশার বিয়েও। সমস্ত আয়োজন আমি নিজে করব। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমি ছুটে গিয়ে দাদুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ মাই ডিয়ার দাদু। খান বাহাদুরও মুচকে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বরং এমন একজন ফ্যাশন ডিজাইনার হ যার নাম পুরো পৃথিবী সম্রাটদের সঙ্গে উচ্চারণ করবে। যেদিন তুই একই কিং এর মতো উচ্চতায় পৌঁছাবি, সেদিন তুই যদি আমাকে এভাবে জড়িয়ে ধরিস, বিশ্বাস কর আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ থাকবে না। এই বলে খান বাহাদুর ধীর পায়ে অফিস থেকে বেরিয়ে গেলেন। দাদু চলে যেতেই আমার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। আমি নিজে মনে মনে বললাম, দাদু, তুমি যে একে কিংকে খুঁজে বেড়াচ্ছ, সে একে কিং আর কেউ নয়, আমি নিজেই। যেদিন এই সত্যটা জানতে পারবে, সেদিন বিস্ময়ে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কথা শেষ করেই আমি জানালার বাইরে তাকিয়ে এসে উঠলাম। দেখতে দেখতে বহু প্রতীক্ষিত সে দিনটা এসে গেল। আজ একই মঞ্চে বসবে দুটি বিয়ে। পুরো খানবাড়ি যেন আলোয় ঝলমল করছে। চারদিকে রঙিন আলো ঝর্ণা, অতিথিদের কোলাহল, সানাইয়ের সুর, হাসি আর আনন্দে মুখরিত পুরো পরিবেশ। কেউ কল্পনা করতে পারেনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই আনন্দের আসর রক্তহীন করা এক দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। ঠিক সেই সময়ই খান বাহাদুরের ব্যক্তিগত মোবাইলে একটি অচেনা নাম্বার থেকে একটা ভিডিও এসে পৌঁছালো। তিনি ভুরু কুঁচকে ভিডিওটি চালু করলেন। মাত্র কয়েক সেকেন্ড দেখতেই তার মুখের রং বদলে গেল, চোখের মনি বড় হয়ে উঠল। এরপর সঙ্গে সঙ্গে আরেকটি ভিডিও এসে পৌঁছালো। দ্বিতীয় ভিডিওটি শেষ হওয়ার আগেই খান বাহাদুরের হাত কাঁপতে শুরু করলো। মনে হলো যেন তার পায়ের নিচ থেকে পুরো পৃথিবীটাই সরে গেছে। মুখের রং এক নিমিষেই আগুনের মতো লাল হয়ে উঠল। রাগে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। কপালের রগ ফুলে উঠেছে, চোখ দুটো রক্তের মতো লাল। দেখলে মনে হয় এক মুহূর্তে তিনি কাউকে জীবন্ত কবর দিয়ে ফেলতেও দ্বিধা করবেন না। সামনে বসেছিল ঐশী আর অনিক। খান বাহাদুরের এমন রূপ দেখে দুজনে আতঙ্কে জমে গেল।
ঐশী কাপা গলায় বলল, দাদু ভাই কি হয়েছে? আপনার চোখ মুখ এমন লাল হয়ে গেছে কেন? কোনো উত্তর দিলেন না খান বাহাদুর। নিঃশব্দে মোবাইলটা বাড়িয়ে দিলেন অনিকের দিকে। অনিক আর ঐশী একসঙ্গে ভিডিও দুটি দেখতে শুরু করলো। ভিডিও যত এগোতে লাগলো ততই তাদের মুখের রং ফ্যাকাশ হয়ে গেল, চোখ থেকে টপটপ করে পানি পড়তে শুরু করলো। শেষ দৃশ্যটা দেখার পর অনিকের হাত এতটাই কেঁপে উঠল যে মোবাইলটা হাত থেকে মাটিতে পড়ে গেল। পুরো ঘরে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। পরের মুহূর্তেই খান বাহাদুর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর বজ্রপাতের মতো গর্জে উঠলেন, এই বিয়ে হবে না। তার গর্জনে মুহূর্তেই পুরো বিয়ের আসরে স্তব্ধ হয়ে গেল। তিনি আবার চিৎকার করে বললেন, সব কিছু বন্ধ করে দাও, শেহনাই থামাও, গান বাজনা থামাও। আজ এই মুহূর্ত থেকে এই বাড়িতে কোনো আনন্দ থাকবে না। খান বাহাদুরের সেই বজ্রকণ্ঠে পুরো খানবাড়ি কেঁপে উঠল। আর উপস্থিত শত শত অতিথি বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ কেউ জানে না সেই দুটো ভিডিওতে কি এমন ছিল যা মুহূর্তের মধ্যে একটা আনন্দের বিয়ের আসরকে মৃত্যুর নীরবতায় ডুবিয়ে দিল। খান বাহাদুরের বজ্রকণ্ঠে উচ্চারিত সেই কয়েকটি শব্দ, এই বিয়ে হবে না, সব কিছু বন্ধ করে দাও, শেহনাই থামাও। মুহূর্তের মধ্যে পুরো বিয়ের আসর যেন জমে গেল। যেখানে কয়েক সেকেন্ড আগেও সানায় সুর হাসি আর আনন্দের চারদিক মুখর ছিল, সেখানে এখন এমন এক নিস্তবতা নেমে এলো যেন মৃত্যুর ছায়া পুরো প্রাসাদটিকে গ্রাস করেছে। উপস্থিত শত শত অতিথির বুক কেঁপে উঠল। কারো মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল, অনেকের শরীরে লোম দাঁড়িয়ে গেল, কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেল, কেউ আবার বিস্ময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বরের সাজে দাঁড়িয়ে থাকা আমি এবং কনের সাজে বসে থাকা ঈশা একসঙ্গে ঘুরে তাকালো। দাদুর মুখে এমন ঘোষণা শুনে দুজনের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। মুহূর্তেই তাদের মুখের সমস্ত রং উধাও হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভিতরে হৃদস্পন্দন থেমে গেছে। অন্যদিকে আবিদ খান, রিনা খান, অনিক আর ঐশী পরস্পরের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে চাপা বিজয়ের হাসি লুকাতে পারল না। তাদের বহুদিনের পরিকল্পনা যেন আজ সফল হওয়ার দ্বার প্রান্তে। আমি ধীরে ধীরে সামনে গেলাম, আমার কণ্ঠ কাঁপছিল। দাদু ভাই, তুমি সব কি বলছো? আর কয়েক মিনিট পরেই বিয়ে, এত অতিথি চলে এসেছে, হঠাৎ করে বলছো বিয়ে হবে না, কারণটা কি? কথা শেষ হতে খান বাহাদুর ধীরে ধীরে মাথা তুললেন, চোখ দুটো রক্তিম, মুখে জমাট বাঁধা ক্রোধ। পরের মুহূর্তেই সর্বশক্তি দিয়ে একটা লাথি এসে আঘাত করলো আমার বুকে। প্রস্তুত না থাকায় আমি 3 হাত দূরে গিয়ে ছিটকে পড়লাম। মেঝেতে পড়ে যন্ত্রণায় কুঁকড়ে গেলাম। পুরো বিয়ের আসর আবার স্তব্ধ হয়ে গেল। অনেক অতিথির চোখ বিস্ফোরিত হয়ে উঠল। কারো মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, এটা কি হলো? কারো হাত থেকে পানির গ্লাসও পড়ে ভেঙে গেল। যারা খান বাহাদুরকে বহু বছর ধরে চেনে তারা আজকের এই রূপ আগে কখনো দেখেনি। অন্যদিকে আবিদ খান, রিনা খান, অনিক আর ঐশী চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল সন্তুষ্টির ছাপ। আর ঈশা নিজেকে আর সামলাতে পারল না, দৌড়ে গিয়ে মাটিতে পড়ে থাকা ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দাদু ভাই, ভাইয়াকে এভাবে মারলে কেন? আমাদের অপরাধটা কি? ঠিক তখনই অনেক ঝড়ের মতো এগিয়ে এসে ঈশার বাহু শক্ত করে চেপে ধরল। পরপর কয়েকটি চর বসিয়ে গর্জে উঠল, চুপ, তোদের মতো বিশ্বাসঘাতকদের এই বাড়িতে দাঁড়ানোরও অধিকার নেই। বোনের গায়ে হাত তোলা দেখেই আমার শরীরে যেন আগুন জ্বলে উঠল। আমি মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে অনিকের গলা চেপে ধরলাম, এক হাতে তাকে মাটি থেকে তুলে ফেললাম। অনেক ছটফট করতে লাগলো, কিন্তু ঠিক তখনই খান বাহাদুর আবারও ঝড়ের বেগে এগিয়ে এসে আরেকটা প্রচণ্ড লাথি মারলেন। আমি দূরে ছিটকে গিয়ে পড়ে হাঁপাতে লাগলাম। সেই দৃশ্য দেখে ঈশার চোখে অবিশ্বাসে ভরে গেল। আমি নির্বাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। যে মানুষটি এতদিন অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, আজ তিনি যেন সবচেয়ে বড় অবিচারক। অতিথিদের মাঝে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ বলল, এত বড় কিছু না হলে খান বাহাদুর কখনো এমন করতেন না গি। আবার কেউ ফিসফিস করে বলল, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো সত্য সামনে আসতে চলেছে। আমি আর ঈশা একসঙ্গে কাপা গলায় বলে উঠলাম, দাদু ভাই, আমাদের অপরাধটা কি? তুমি কেন শুধু অনিক ভাইয়ের পক্ষ নিচ্ছ? কোনো উত্তর দিলেন না খান বাহাদুর। তিনি ধীরে ধীরে নিজের মোবাইল বের করে একটা ভিডিও চালু করলেন। তারপর ফোনটি ঈশার হাতে দিয়ে বললেন, দেখ। তারপর নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নে। ভিডিওটি চলতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ঈশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমিও এক ঝলক দেখে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিলাম। ভিডিওতে দেখা যাচ্ছিল ঈশাকে আপত্তিকর ও ঘনিষ্ঠ অবস্থায় এক অজ্ঞাত যুবকের সঙ্গে দেখানো হয়েছে। ভিডিওর শেষের দিকে শোনা গেল ঈশার কণ্ঠ, আমি তো আমার সন্তানের মা হতে চলেছি। ভিডিও শেষ হতেই ঈশার হাত থেকে মোবাইল প্রায় পড়ে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। না, এটা সত্যি না, এটা হতে পারে না। আমি অনিক ছাড়া অন্য পুরুষের সঙ্গে কখনো এমন সম্পর্ক করিনি। তার চোখে তখন আতঙ্ক আর অবিশ্বাস।
কারণ সে জানতো সন্তানের কথা সে বলেছিল শুধু অনেকেই। খান বাহাদুর এবার আরেকটা ভিডিও চালু করলেন। এবার ফোনটি আমার দিকে বাড়িয়ে দিলেন। ভিডিওটি দেখেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেখানে আমাকে একটা তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে। ভিডিও শেষেও শোনা গেল আমি বলছি, ঐশীকে বিয়ে করার পর যখন দাদু ভাইয়ের সকল সম্পত্তি সম্পূর্ণভাবে আমার হাতের মুঠে চলে আসবে, তখন সুযোগ মতো ঐশীকে ডিভোর্স দেব, তারপর শুধু তোমাকে বিয়ে করব। ভিডিওটি শেষ হতেই পুরো বিয়ের আসরে চাপা বিস্ফোরণ ঘটল। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ অবিশ্বাসে মাথা নাড়ছে, কেউ ঘৃণার চোখে আমার আর ঈশার দিকে তাকাচ্ছে, আবার কেউ বলছে অসম্ভব, এরা কি সত্যি এমন? কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলাম আমি আর ঈশা। দুজনে বুঝতে পারছিলাম ভিডিওগুলো মিথ্যা, কিন্তু এই মুহূর্তে আমাদের নির্দোষ প্রমাণ করার মতো কোনো প্রমাণ আমাদের হাতে নেই। আমি ব্যথায় কাতরানো শরীর নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালাম। বুকের ভেতরটা জ্বলছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। তবু আমি শেষবারের মতো দাদুর সামনে দাঁড়িয়ে বললাম, দাদু ভাই, আমরা এই কাজ করিনি, আমরা করতেই পারি না। আমাদের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হয়েছে। তুমি শুধু একটাবার সত্যিটা খুঁজে দেখো, আমি তোমার কাছে বিচার চাই। ঈশাও দুই হাত জোর করে কান্নাজড়িত কণ্ঠে বলল, মা বাবা মারা যাওয়ার পর দাদুভাই তুমি ছোটবেলা থেকেই আমাদের মানুষ করেছো। তুমি কি সত্যি বিশ্বাস করো আমরা এমন জঘন্য কাজ করতে পারি? কিন্তু সে কান্না, সে আর্তনাদ যেন আজ খান বাহাদুরের কানেই পৌঁছালো না, বরং প্রতিটি শব্দ তার ক্রোধকে আরও উস্কে দিল। তিনি গর্জে উঠলেন, চুপ, বিশ্বাসঘাতকদের মুখে সত্যের কথা মানায় না। কথা শেষ হতেই তার হাত পরপর কয়েকটি থাপ্পড় আছড়ে পড়ল আমার ও ঈশার গালে। চারদিকে থাপ্পড়ের শব্দে প্রতিধ্বনিত হতে লাগলো। এরপর ইশারায় বডিগার্ডদের এগিয়ে আসতে বললেন। কয়েকজন দেহরক্ষী মুহূর্তের মধ্যে আমাকে ঘিরে ফেললো, আমাকে মাটিতে ফেলে মারধর শুরু করলো। আমি আত্মরক্ষা করার মতো শক্তি ব্যবহার করলাম না, কারণ যার সামনে দাঁড়িয়ে আছি তিনি আমার দাদু। এই মানুষটির বিরুদ্ধে হাত তোলার কথা আমি কল্পনাও করতে পারি না। ঠিক তখনই রিনা খান সামনে এসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছি বাবা ছি, এদের আমি নিজের সন্তানের মতো ভালোবেসেছি, আর এরা সম্পত্তির লোভে নিজের আপন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। ভাবতেই ঘৃণা হচ্ছে। রিনা খানের চোখে মুখে ছিল ঘৃণার অভিনয়, কিন্তু ভেতরে ভেতরে তিনি বুঝতে পারছিলেন তাদের সাজানো ফাঁদ ধীরে ধীরে সফল হচ্ছে। এরপর আবিদ খান কঠোর কণ্ঠে বললেন, বাবা, এই বাড়িতে হয় আমরা থাকবো, নয়তো ওরা থাকবে। আব্রাহাম আর ঈশা যদি এই বাড়িতে থাকে, তাহলে আমি আমার স্ত্রীর সন্তান নিয়ে আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। কথাটি শুনে অতিথিদের মধ্যে আবারও গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ ফিসফাস করে বলল, যদি সত্যি এসব করে থাকে, তাহলে এদের সঙ্গে একই ছাদের নিচে থাকা বিপজ্জনক। গিয়ে আরেকজন মাথা নেড়ে বলল, বিশ্বাসঘাতক মানুষ কখন করে শেষ করে দেয় বলা যায় না। অতিথিদের সেই ফিসফাস আমার আর ঈশার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে লাগলো। অন্যদিকে ঐশী আর অনেক মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলেও ঠোঁটের কোণে অদৃশ্য এক তৃপ্তির হাসি লুকিয়েছিল। তাদের চোখে স্পষ্ট ফুটে উঠেছিল পরিকল্পনা সফল হওয়ার আনন্দ। ঠিক তখনই খান বাহাদুর বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, ওরা শুধু এই বাড়ি থেকে বের হবে না, আমার বিশ্বাস নিয়ে খেলেছে। অনেক আর ঐশীর বিশ্বাস ভেঙেছে। তার উপযুক্ত শাস্তি ভোগ করার পরে আমি ওদের চিরদিনের জন্য এই বাড়ি থেকে বের করে দেব। এই ঘোষণা শুনেই ঈশার পুরো শরীর কেঁপে উঠল। সে অবিশ্বাসের চোখে দাদুর দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। আমার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আজ প্রথমবার আমি বুঝলাম সবচেয়ে কাছের মানুষের অবিশ্বাসের যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। এরপর খান বাহাদুর সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, আজ আমি আমার বংশের 2 কুলাঙ্গারকে এমন শাস্তি দেব যাতে ভবিষ্যতে আমার রক্ত হোক কিংবা বাইরের কেউ খান বাহাদুরের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার আগে 1000 বার চিন্তা করে। কথাগুলো শুনে আমার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আমি চাইলে প্রতিরোধ করতে পারতাম, আমার সাহসও ছিল, শক্তিও ছিল, কিন্তু যার বিরুদ্ধে দাঁড়াতে হবে তিনি আমার নিজের দাদু। আর খান বাহাদুরের সামনে দাঁড়িয়ে শক্তি দেখানোর কথা আমি কখনো ভাবিও না। আর এরপর যা ঘটেছিল, সে নির্মম অপমান, সে শাস্তি, সব কিছুই আপনারা তো জানেনই। রক্তাক্ত শরীর, ন্যাড়া মাথা, গলায় অপমানের প্রতীক, আর ভেঙে পড়া আত্মসম্মান। সবশেষে খানবাড়ির বিশাল লোহার গেট আমাদের জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়েও আমি থেমে গেলাম। ঈশাও থেমে গেল। 2 ভাই বোন একসঙ্গে শেষবারের মতো ফিরে তাকালাম সেই বাড়িটার দিকে, যে বাড়িতে আমাদের শৈশব কেটেছে, যে বাড়িকে আমরা নিজের পৃথিবী ভেবেছিলাম। ঈশার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। আমারও 2 হাতের তালু এবং হাঁটু ক্ষতবিক্ষত, হাঁটু ফেটে রক্ত ঝরছে, কিন্তু শরীরে সেই ক্ষতর সে 1000 গুণ গভীর ক্ষত তৈরি হয়েছে আমার আত্মসম্মানে,
ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। খানবাড়ির বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আকাশ কাঁপানো কণ্ঠে গর্জে উঠলাম, আমি আব্রাহাম খান ইলহাম আজ এই মুহূর্তে ওয়াদা করছি, আমি এবং আমার ছোট বোন বিনা অপরাধে যে অপমান সহ্য করেছি, আমাদের সম্মান মাটিতে মিশে দেওয়া হয়েছে, এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছ থেকে আমি একদিন কড়াই ঘন্টায় হিসাব নেব। আর খান বাহাদুর, আপনাকে বলে রাখি, সত্য মিথ্যা যাচাই না করেই আমাদের দুই ভাই বোনের যে সম্মানহানি আপনি করেছেন, আজকের পর থেকে আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমি নিজের বুকের উপর আবার হাত রেখে বললাম, এটা কোনো রাগের কথা নয়, এটা খান বংশের একজন রক্তের শপথ। আমার বজ্রকণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হলো। কথাগুলো শুনে ঐশীর ঠোঁটের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। অনিকের বুকের ভিতর অজানা এক শীতল স্রোত বয়ে গেল। রিনা খান ও আবিদ খান পরস্পরের দিকে তাকালেন। তাদের মুখে স্বাভাবিক ভাব ধরে রাখার চেষ্টা থাকলেও চোখের গভীরে এক মুহূর্তের জন্য আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল। কারণ তারা খুব ভালো করেই জানতো আমি কোনোদিনও ফাঁকা হুমকি দেই না। আমি যদি একবার শপথ করি তাহলে সেই শপথ পূরণ করার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারি। আর সেই কারণেই প্রথমবারের মতো বিজয়ের আনন্দের মাঝেও তাদের হৃদয়ের গভীরে নীরব এক ভয়ের বীজ বপন হলো। আমাকে রিশাকে খানবাড়ি থেকে বের করে দেওয়ার পর ধীরে ধীরে সব অতিথিও বিদায় নিতে শুরু করলো। কিছুক্ষণ আগেও যে প্রাসাদে সানাই বাজছিল, এখন শুধু সেখানে নীরবতা। খান বাহাদুর সবার দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালেন। হঠাৎ তার চোখ গিয়ে খামল আবিদ খান, রিনা খান, ঐশী আর অনিকের মুখে। চারজনের চোখে মুখে বিজয়ের আনন্দ থাকলেও তার আড়ালে স্পষ্ট ছিল এক অজানা ভয়ের ছাপ। খান বাহাদুর ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি টেনে বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? চারজনে চমকে উঠলেন। খান বাহাদুর আবার বললেন, হয়তো ভুলে গেছ, আব্রাহামের পরিচয় এখন পুরো বাংলাদেশ জানে। আজকের ঘটনার পর তাকে কোনো সম্মানিত প্রতিষ্ঠান চাকরি দিতে সাহস করবে না। শুধু চাকরি নয়, কোনো বড় ব্যবসায়ী তাকে নিজের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার আগেও হাজারবার ভাববে। ধীরে ধীরে সোফাতে করে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। তার বিদেশে যাওয়ার পথ বন্ধ। তার পাসপোর্ট আমার কাছেই আছে। নতুন পাসপোর্ট করারও তার জন্য সহজ হবে না। এখন তার সামনে বেঁচে থাকার পথ বলতে হয়তো দিনমজুরি, রিক্সা চালানো কিংবা ভিক্ষা করে ছাড়া আর কিছুই নেই। কথাগুলো শেষ হতে আবিদ খান, রিনা খান, অনিক আর ঐশীর বুক থেকে যেন বড় একটা পাথর নেমে গেল। তাদের মুখে আবারও স্বস্তির হাসি ফুটে উঠল। তারা মনে মনে বিশ্বাস করতে শুরু করলো আমি আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না। কিন্তু তারা জানতো না, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। অন্যদিকে রক্তাক্ত শরীর নিয়ে ধীরে ধীরে হাঁটছি। হাঁটু থেকে এখনও রক্ত ঝরছে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। পাশে ঈশা নিজেও ভেঙে পড়েছে, তবুও নিজের সমস্ত শক্তি দিয়ে আমাকে ধরে রেখেছে। অনেক দূরে আমরা একটা রিক্সায় উঠলাম। খান বাড়ি থেকে যত দূরে যাওয়া যায়। রিক্সায় বসে দীর্ঘক্ষণ নীরব থাকার পরে আমি মাথা নিচু করে বললাম, ঈশা, তুই মা হতে চলেছিস, অথচ আমাকে একবারও বললি না। আমার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল গভীর অভিমান। মা বাবা তো আর নেই, আমি তো তোর সব, তাহলে এত বড় কথা আমার কাছ থেকে লুকালি কেন? ঈশা হাওমাও করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, সন্তানটা অনিকের। আমি ওকে সব বলেছিলাম, ও বিয়ের আশ্বাসও দিয়েছিল। আমি বুঝতে পারিনি ওরা সবাই মিলে আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে। আমি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেললাম। আমি নিশ্চিত এই ষড়যন্ত্রের পেছনে চাচা চাচি অনিক ঐশী আছে, কিন্তু তাদের থেকে বড় কষ্ট এক জায়গায়। দাদু ভাই সত্য মিথ্যা যাচাই না করে আমাদের শাস্তি দিলেন। এই ভুলের মূল্য একদিন তাকেও দিতে হবে। আমার কণ্ঠের প্রতিশোধের স্পষ্ট আগুন। কিছু দূরে একটি ফার্মেসিতে গিয়ে আমাদের ক্ষতগুলোর প্রাথমিক চিকিৎসা করানো হলো। হাত, হাঁটু আর শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে দেওয়া হলো। ফার্মেসি থেকে বের হওয়ার পর ঈশা চুপচাপ নিজের কাছে থাকা সব টাকা আমার হাতে তুলে দিলেন। এমনকি আমার পকেটে থাকা টাকাগুলো গুছিয়ে আমার হাতেই ধরিয়ে দিল। এসব আমাকে দিচ্ছিস কেন? ঈশা শুধু মৃদু হাসলো, কোনো উত্তর দিল না। কিন্তু তার ভিতরে তখন জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। আমি বেঁচে থাকলে ভাইয়ের জীবন আরো নষ্ট হবে, আমাকে চলে যেতেই হবে। হঠাৎই সে দৌড়ে রাস্তার দিকে ছুটে গেল। সামনে দ্রুত গতিতে একটি গাড়ি আসছে। বিষয়টা বুঝতে পেরে আমি দৌড়াতে চাইলাম, কিন্তু রক্তাক্ত শরীরে আর কোনো শক্তি ছিল না। দু কদম যেতেই আমি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। ঈশা! ঠিক সেই মুহূর্তে এক যুবক ঝড়ের গতিতে ছুটে এসে ঈশাকে গাড়ির সামনে থেকে টেনে সরিয়ে দিল। পরের মুহূর্তেই ঠাস ঠাস করে পরপর দুটো চর বসিয়ে দিল ঈশার গালে। পাগল হয়ে গেছো তুমি? জীবনটা এত সস্তা? দূর থেকে দৃশ্যটা দেখে আমার রক্ত যেন আবারও টকবক করে ফুটে উঠল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পরের মুহূর্তে থেমে গেলাম। আমি বুঝলাম চর দুটো রাগে নয়, ঈশাকে বাঁচানোর জন্যই মারা হয়েছে। ঈশা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। আপনি?
আমিও তাকে অবাক হয়ে গেলাম। যে ছেলেটি সে জীবন বাঁচিয়েছে সে আর কেউ নয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাহেবের ছেলে আরিয়ান। কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকার পর আরিয়ান সব ঘটনা শুনল। একটিও কথা না কেটে মন দিয়ে শুনল দুই ভাই বোনের প্রতিটি কথা। সব শোনার পর সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া, আপনার দাদুর ক্ষমতার সঙ্গে লড়াই করার মতো শক্তি আমার বাবারও নেই, কিন্তু আমি দুদিন পর কানাডায় চলে যাচ্ছি। সে ঈশার দিকে তাকালো। তার চোখে ছিল অনুতাপ। শান্ত কণ্ঠে বলল, যদি ঈশা রাজি থাকে আর আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, তাহলে আমি ওকে বিয়ে করে নিজের সঙ্গে কানাডা নিয়ে যেতে চাই। অন্তত নতুন করে ওর জীবন শুরু করার একটা সুযোগ দিতে চাই, কিন্তু একটা শর্ত আছে। আরিয়ানের কথায় আমি ঈশা দুজনে নির্বাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কারণ যার সঙ্গে কয়েক মাস আগে আমাদের তীব্র সংঘর্ষ হয়েছিল, আর সেই মানুষটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিল। আরিয়ানের কথা শুনে আমি আর ঈশা দুজনে হতভম্ব হয়ে গেলাম। দুজনে একসঙ্গে বললাম, কি শর্ত? আরিয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, ঈশা, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আনিকাকে আমি খুব ভালো করে চিনি। ওর মতো স্বার্থপর, চরিত্রহীন আর প্লেবয় খুব কম দেখেছি। আমি তোমার অতীত নিয়ে বিচার করছি না, কিন্তু ওর সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। যদি তুমি সেই গর্ভধারিণী শেষ করার সিদ্ধান্ত নাও, তাহলে আমি আজই তোমাকে বিয়ে করতে প্রস্তুত। কথাগুলো শুনে ঈশা যেন পাথর হয়ে গেল। অবচেতনভাবে নিজের পেটের উপর হাত রেখে দিল সে। তার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। সে না বলতে যাচ্ছিল, ঠিক তখনই আমি ধীরে ধীরে বোনের সামনে এগিয়ে দাঁড়ালাম। প্লিজ ঈশা, আমার জন্য হলেও রাজি হয়ে যা। তুই যদি আমার সঙ্গে থাকিস সারা জীবন শুধু কষ্টই পাবি, কিন্তু আরিয়ানের সঙ্গে গেলে নতুন করে জীবন শুরু করতে পারবি। ঈশা আমার দিকে তাকিয়ে রইল, মনে মনে ভাবলো, আমি যদি ভাইয়ের উপর বোঝা হয়ে থাকি, এই সন্তানকে নিয়ে আমি কিভাবে ওর সঙ্গে অনিশ্চিত জীবনে চলবো। অনেক কান্না, অনেক দ্বিধা আর অসহায়তার পর শেষ পর্যন্ত সে কঠিন সিদ্ধান্ত নিল। দুদিনের মধ্যে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে আরিয়ান ও ঈশার বিয়ে সম্পন্ন হলো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ সাহেব নিজের প্রভাব খাটিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ঈশার প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্টের ব্যবস্থা করে দিলেন। এরপর আরিয়ান ঈশাকে সাথে নিয়ে কানাডার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বিদায়ের সময় দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। আমি শুধু একটা কথাই বলেছিলাম, ভালো থাকিস ছোট্ট পাগলি। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 8টি মাস। এই 8 মাসে আমার জীবন পুরোপুরি বদলে গেল। আমি অসংখ্য প্রতিষ্ঠানে চাকরি খুঁজেছি, প্রতিবারই কোনো না কোনো অজুহাতে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনও যথেষ্ট পরিমাণ টাকা আছে, কারণ পৃথিবীর বিখ্যাত রহস্যময় ফ্যাশন ডিজাইনার একে কিং আর কেউ নয়, আমি নিজেই। কিন্তু নিজের প্রকৃত পরিচয় গোপন রাখার কারণে আমি সেই অর্থ কিংবা পরিচয় ব্যবহার করতে চাইলাম না। চেয়েছিলাম নিজের পরিশ্রমে নিজের পরিচয় আবার নতুন করে উঠে দাঁড়াতে, কিন্তু ভাগ্য যেন প্রতিটি দরজা আমার জন্য বন্ধ করে দিয়েছিল। দিনের পর দিন মানসিক চাপ, অপমান আর একাকিত্বে আমি নিজেকে হারিয়ে ফেললাম। চুল বড় হয়ে গেছে, অগোছালো দাড়িতে মুখ ঢেকে গেছে, শরীর শুকিয়ে গেছে। ছেঁড়া জামা কাপড়ে আমাকে দেখে রাস্তার পাগল মনে করতো সবাই। এমনকি ঈশা কিংবা আরিয়ান সামনে দাঁড়ালেও হয়তো এক নজরে আমাকে চিনতেই পারতো না। একদিন অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে একটা বড় হাসপাতালের সামনে এসে দাঁড়ালাম। ঠিক তখনই আমার চোখ পড়ল একটা হুইল চেয়ারে বসা তরুণীর দিকে। মেয়েটিকে দেখে কয়েক মুহূর্তে স্থির হয়ে গেলাম। এত সুন্দর মুখ, মনে হচ্ছিল যেন রূপকথার কোনো রাজকন্যা ভুল করে পৃথিবীতে নেমে এসেছে। হঠাৎই আমার চোখে ধরা পড়ল অদ্ভুত একটি দৃশ্য। একজন মধ্যবয়সী মহিলা ইচ্ছে করে হুইল চেয়ারটিকে জোরে ধাক্কা দিল। হুইল চেয়ারটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার মাঝখানে গড়িয়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে একটি বিশাল ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসছে। মেয়েটির বাবা আতঙ্কে চিৎকার করে উঠল, মৌ! কিন্তু হুইল চেয়ারে বসে থাকা মৌ অসহায়। তার পায়ে এতটুকু শক্তি নেই যে উঠে দাঁড়াবে, কারণ তার পায়ে প্লাস্টার করা ছিল। আর 1 সেকেন্ড দেরি হলেই সব শেষ হয়ে যেত। হঠাৎই বজ্রগতিতে ছুটে গেল একটি ছেলে। এলোমেলো চুল দাড়িওয়ালা সেই মানুষটি একটানে হুইল চেয়ারটিকে রাস্তার পাশে নিরাপদ জায়গায় সরিয়ে দিলাম। পরের মুহূর্তে বিকট শব্দে ট্রাকটি সামন দিয়ে চলে গেল। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল মৌ। মৌয়ের বাবা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন, চোখের পানি এনে বললেন, আল্লাহর অশেষ রহমত, মা তুই বেঁচে গেছিস। মৌ এখনও শক খেয়ে গিয়েছে এই বিষয়টার জন্য, কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। পাশে দাঁড়িয়ে থাকা সেই মহিলাও কৃত্রিম উদ্বেগের অভিনয় করে বললেন, বাবা তোমার কাছে আমরা কৃতজ্ঞ, তুমি না থাকলে আজ আমার বাগ্নির কি হতো। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। আমার চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি, কারণ আমি নিজের চোখে দেখেছি ধাক্কাটা দুর্ঘটনা ছিল না, ইচ্ছাকৃত। এদিকে এলোমেলো চেহারা দেখে
মাসুদ খান প্রথমে আমাকে ভবঘুরে বলেই ভেবেছিলেন। তিনি মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে বললেন, এটা রাখো, তোমার জন্যই আজ আমার মেয়েটা বেঁচে গেছে। না, আমার এই টাকা লাগবে না। মাসুদ খান অবাক হয়ে বললেন, আমি দয়া করে দিচ্ছি না, সম্মান করে দিচ্ছি। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আজ আপনার মেয়েকে তিনিই বাঁচিয়েছিলেন, আমি শুধু একটা মাধ্যম ছিলাম। আর এই টাকা নিলে হয়তো মানুষের চোখে কিছু হবে না, কিন্তু নিজের চোখে আমি ছোট হয়ে যাব। আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে পারবো না। কথাগুলো শুনে মাসুদ খান বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এ কেমন মানুষ, দেখতে ভবঘুরে অথচ কথাবার্তায় এত আত্মসম্মান আর শিক্ষা। তিনি কিছুক্ষণ চুপ থেকেই বললেন, তোমার জন্য যদি কিছু করতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। আমি বিনয়ের সঙ্গে উত্তর দিলাম, আমি অল্প স্বল্প পড়াশোনা করেছি। যদি আপনি ছোটোখাটো কোনো কাজের সুযোগ দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। মাসুদ খান সঙ্গে সঙ্গে নিজের ভিজিটিং কার্ড বের করে আমার হাতে দিলেন। আগামীকাল অফিসে এসে দেখা করবে। একটু থেমে আবার জিজ্ঞাসা করলেন, তো তোমার নাম কি, আর কতদূর পড়াশোনা করেছো, আর গাড়ি চালাতে পারো? আমি এক মুহূর্ত দ্বিধা করলাম, তারপর নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে শান্ত কণ্ঠেই বললাম, আমার নাম ইলহাম মাহমুদ, আর আমি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি আর গাড়ি চালাতে পারি। নতুন একটা পরিচয়ে, নতুন একটা জীবন, আর অজান্তেই ভাগ্য আবার আমাকে নিয়ে চলল সেই পরিবারের দোরগড়ায়, যেখান থেকে শুরু হতে যাচ্ছে আমার জীবনের আরেকটি বিস্ফোরক অধ্যায়। সবার মনে একটা প্রশ্ন থাকতেই পারে, মৌ তো আবিরের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাহলে তার এই অবস্থায় কেন? গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে জানতে পারবেন। আমি চাইলে এই মুহূর্তে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার কোটি টাকা তুলে বিলাসবহুল জীবন পার করতে পারতাম, কারণ পুরো বিশ্বের কাছে এই কেকিং নামটাই ছিল ফ্যাশন ডিজাইনের এক বিস্ময়। আমার প্রতিটি ডিজাইনের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করতো না, কিন্তু না, আমি নিজের অ্যাকাউন্টের একটি টাকা স্পর্শ করলাম না, বরং নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আমি কষ্টের আসল অর্থটা জানতে চাই। এতদিন খান পরিবারের ছায়া থেকে জীবনের কঠিন বাস্তবতা কখনো দেখিনি। আজ থেকে আমি নিজের পরিচয় নয়, নিজের পরিশ্রম দিয়ে বাঁচব। যত কষ্টই আসুক আমি সহ্য করব, কারণ এই কষ্টই একদিন আমাকে আরও শক্তিশালী করে তুলবে। পরদিন সকালে ঢাকার ব্যস্ত সড়কের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল ভবনের সামনে এসে থামলাম আমি। ভবনের উপরে বড় অক্ষরে লেখা MK টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। এক মুহূর্তে স্থির দৃষ্টিতে সাইনবোর্ডটির দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতে গেলাম, কিন্তু গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমাকে আটকে দিল। আমার এলোমেলো লম্বা চুল, অগোছালো দাড়ি আর জীর্ণ পোশাক দেখে লোকটির মুখে অবজ্ঞার ছাপ ফুটে উঠল। এই, কোথায় যাচ্ছেন? শান্ত গলায় আমি পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করে বললাম, মাসুদ স্যার আজকে আমাকে এখানে আসতে বলেছেন, ওনার একজন ড্রাইভার দরকার। ঠিক তখনই দারোয়ানের পাশের ল্যান্ডলাইনে ঘন্টা বেজে উঠল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বেশি হলো মাসুদ খানের কণ্ঠ। লোকটাকে আর আটকে রাখবে না, সরাসরি আমার কেবিনে পাঠিয়ে দিবে। আসলে কয়েক মুহূর্ত আগেই সিসি ক্যামেরায় আমাকে দেখে চিনে ফেলেছিলেন মাসুদ খান। দারোয়ান আর কিছু না বলে সম্মান দেখে ভেতরে যাওয়ার পথ করে দিল। কিছুক্ষণ পর আমি মাসুদ খানের কেবিনে প্রবেশ করলাম। মাসুদ খান হাসি মুখে বললেন, এসো বসো। আমার নাম, ঠিকানা, পড়াশোনা, প্রয়োজনীয় সব তথ্য জানার পর ড্রয়ার খুলে 20,000 টাকার একটা বান্ডেল আমার হাতে তুলে দিলেন। এটা তোমার অগ্রিম বেতন, নিজের গেটআপটা একটু পরিবর্তন করো। আগামীকাল থেকে তুমি আমার ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করবে, পাশাপাশি অফিসের কিছু ছোটোখাটো দায়িত্বও পালন করবে। আমি দু হাতে টাকাগুলো গ্রহণ করলাম। আমার চোখে কোনো লোভ ছিল না, ছিল শুধু নতুন করে জীবন শুরু করার নীরব সংকল্প। অফিস থেকে বেরিয়ে আমি প্রথমে একটা সেলুনে গেলাম। মাসের পর মাস অবহেলায় বেড়ে ওঠা চুল আর দাড়িগুলো কেটে ফেললাম। এরপর গুলশান মার্কেটে গিয়ে মাত্র 5,000 টাকায় কয়েক সেট সাধারণ জামা কাপড় কিনলাম। একসময় যে মানুষটার একটা স্যুটের দামই ছিল লক্ষ টাকা, আর সে মানুষটি 5,000 টাকার কাপড় হাতে নিয়ে অদ্ভুত এক শান্তির হাসি হাসলো, কারণ আজ আমি আর বিলাসিতা নয়, সংগ্রামে জীবন বেছে নিয়েছি। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। আমি নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে লাগলাম। কখনো গাড়ি চালাচ্ছি, কখনো অফিসে নথিপত্র পৌঁছে দিচ্ছি, আবার কখনো সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। কেউ জানতো না এই সাধারণ পোশাক পরা ছেলেটাই একসময় হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। একদিন মাসুদ খানের কেবিনে চা পরিবেশন করছিলাম আমি। ভেতরে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার শাহিদুল ইসলাম এবং আরও কয়েকজন ঊর্ধ্বতম কর্মকর্তা হাবিব ও মিস অরুমিতা। চা টেবিলে রেখে আমি চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই মাসুদ খান গম্ভীর কণ্ঠে বললেন, কানাডা থেকে প্রায় 25,000 কোটি টাকার শীতকালীন পোশাকের একটি বড় প্রজেক্ট এসেছে। যদি আমরা এর সামান্য একটু অংশও পাই, তাহলে কোম্পানির ভবিষ্যৎ পুরোপুরি বদলে যাবে।
ম্যানেজার শাহিদুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্যার, আমিও খবরটা শুনেছি, কিন্তু শুনেছি এই টেন্ডারে সবার আগে অংশ নেবে খান গ্রুপ। আর যেখানে খান বাহাদুর থাকেন সেখানে বাংলাদেশের অন্য কোনো কোম্পানির জেতার সুযোগ থাকে না, আর কেউ টেন্ডার জমা দিবে না। তাহলে এত আশা করে লাভ কি? মাসুদ খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনেছি মোট 25,000 কোটি টাকার কাজ ধাপে ধাপে ভাগ করে দেওয়া হবে। 15,000 কোটি টাকার মূল অংশ হয়তো কোনো বড় গ্রুপ, সম্ভবত খান গ্রুপ পাবে, আর বাকি 10,000 কোটি টাকার অংশ 4টি প্রতিষ্ঠানকে ভাগ করে দেওয়া হবে। শাহিদুল ইসলাম মাথা নেড়ে বললেন, স্যার, তারপরও লাভ নেই। খান বাহাদুরের সঙ্গে মিমস টেক্সটাইল আর গ্রুপ সহ আরও কয়েকটি বড় প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা সবাই একই কৌশলে টেন্ডার জমা দিবে। আমাদের মতো কোম্পানিকে সুযোগ দেওয়ার প্রশ্ন ওঠে না। কথাগুলো শুনে মাসুদ খান ভারী নিঃশ্বাস ফেললেন। আমি জানি হয়তো আমরা এই কাজটি পাবো না, তবুও টেন্ডার জমা দেব, কারণ লড়াই না করে হার মানার স্বভাব আমার নেই। আমি চাই না খান বাহাদুর মনে করুক মাসুদ খান ভয় পেয়ে যুদ্ধের ময়দান ছেড়ে দিয়েছে। পুরো কথোপকথন নীরবে শুনছিলাম আমি। আমার মুঠো ধীরে ধীরে শক্ত হয়ে উঠল, চোয়ালো শক্ত হয়ে গেল, শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে উঠল, চোখের গভীরে জ্বলে উঠল প্রতিজ্ঞার আগুন। মনে মনে ধীরে ধীরে উচ্চারণ করলাম, মিস্টার বাহাদুর, এতদিন তোমার ছায়া দাঁড়িয়ে পৃথিবী দেখেছি, এবার তোমার বিপরীতে দাঁড়িয়ে নিজের ভাগ্য নিজে লিখব। এই যুদ্ধ সম্পদের নয়, এই যুদ্ধ আমার সম্মান, আমার অস্তিত্ব আর সত্যের। আজ থেকে শুরু হলো আব্রাহাম খানের প্রত্যাবর্তনের প্রথম অধ্যায়। কেবিন জুড়ে তখনও কানাডার 25,000 কোটি টাকার শীতকালীন পোশাকের প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। পরিবেশটা এমন ছিল যেন সবাই আগে ধরে নিয়েছিল এই যুদ্ধের পরাজয় সুনিশ্চিত। ঠিক তখনই হিসাবরক্ষক হাবিব সাহেব গলা খাকারি দিয়ে বললেন, স্যার, যেহেতু আমরা সবাই জানি এই প্রজেক্টটা আমাদের পাওয়ার সম্ভাবনা নেই, সেহেতু অযথা সিনিয়র অফিসারদের সময় নষ্ট করার মানে দেখি না। আমাদের চলমান প্রজেক্টগুলোই অনেক গুরুত্বপূর্ণ। এই টেন্ডারের ফাইলটা চাইলে নতুন কাউকে দিয়ে প্রস্তুত করানো যেতে পারে। তার কথার সঙ্গে সুর মিলে সহকারী হিসাবরক্ষক অরুমিতা বলল, ঠিকই বলেছেন স্যার, আমাদের নতুন এমপ্লয় মিস তানিশা তো এখনও শিখছে, ওকে দিয়ে টেন্ডারের ডকুমেন্ট তৈরি করানো যেতে পারে। যেহেতু এই কাজটা পাওয়ার সম্ভাবনা নেই, তাই এটাকে একটা প্র্যাকটিস হিসেবেই ধরা যাক। মাসুদ খান কয়েক মুহূর্ত চুপ থেকে আবার সবার দিকে তাকালেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আমাদের অন্যান্য রেগুলার প্রজেক্টগুলো এখনও চলমান, সেগুলোতেই সিনিয়রদের মনোযোগ দেওয়া জরুরি। তাই আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন। ঠিক সেই মুহূর্তে এতক্ষণে নীরবে দাঁড়িয়ে থাকা আমি ধীরে ধীরে মুখ খুললাম। স্যার, অনুমতি দিলে কি আমি একটা কথা বলতে পারি? কথাটা শুনে কেবিনের সবাই একসঙ্গে আমার দিকে তাকালো। মাসুদ খান হালকা এসে বললেন, অবশ্যই এলহাম, বলো কি বলতে চাও। আমি কিছুটা সংকোচ নিয়ে বললাম, স্যার, আমি খুব বেশি একটা পড়াশোনা করিনি, কিন্তু নতুন নতুন কাজ শেখার খুব ইচ্ছা আছে। আপনারা যদি আমাকে 1 ঘন্টা সময় দিয়ে এই টেন্ডার প্রসেসটা বুঝিয়ে দেন, তাহলে আমি নিজে এই টেন্ডারের ফাইলটা তৈরি করতে চাই। কথাটা শেষ হতে কেবিনে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর হাবিব সাহেব আর অরুমিতা একে অপরের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেললেন। ম্যানেজার শাহিদুল ইসলামও বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। একজন সাধারণ ড্রাইভার আর অফিস সহকারীর মুখে এমন আত্মবিশ্বাসী কথা শুনবেন, এটা যেন তাদের কল্পনার বাইরে ছিল। মাসুদ খান অবশ্য বিরক্ত হলেন না, বরং ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বললেন, ম্যানেজার সাহেব, যেহেতু এই প্রজেক্ট নিয়ে আমাদের বিশেষ কোনো প্রত্যাশা নেই, তাহলে এই সুযোগটা এলহামকে দিলে ক্ষতি কি? অরুমিতা কাজ ঝাঁকিয়ে বলল, স্যার, যেহেতু খান বাহাদুরের কারণে আমরা এমনিতেই এই টেন্ডার পাবো না, তাই এলহামকে দিয়ে করালেও কোনো সমস্যা নেই, অন্তত ওর শেখা হবে। দুপক্ষে কথাগুলো বলল, কিন্তু কেউ মন থেকে কথাগুলো বলেনি। কারণ আমার মতো একজন ড্রাইভার অফিস পিয়নকে এসব কাজ দেওয়া তারা মন থেকে মানতে পারছে না, কিন্তু মাসুদ খানের সামনে কিছু বলতেও পারছে না। তাই তারা হ্যাঁ বলে দিল। মাসুদ খান মাথা নেড়ে সম্মতি দিলেন। ঠিক আছে, ওকে সব কিছু বুঝিয়ে দিন। সেদিন থেকে শুরু হলো আমার নীরব যুদ্ধ। 1 ঘন্টা ধরে টেন্ডারের প্রতিটি নিয়ম, প্রতিটি শর্ত, মূল্য নির্ধারণের কৌশল, টেকনিক্যাল স্পেসিফিকেশন সব কিছু মনোযোগ দিয়ে শিখে নিলাম। কিন্তু কেউ জানতো না তারা আসলে কাকে শেখাচ্ছে। যে ছেলেটাকে তারা সাধারণ ড্রাইভার ভাবছে, সেই ছেলেটি বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার AK কিং। আর সবচেয়ে বড় সুবিধা ছিল খান বাহাদুরের ব্যবসায়িক কৌশল, ডিজাইন, নির্বাচন, মূল্য নির্ধারণের ধরন, এমনকি টেন্ডারে কোন ধরনের প্রস্তাব তিনি জমা দেবেন,
এসব সম্পর্কে আমার ধারণা ছিল অন্য সবার চেয়ে অনেক গভীর। পরবর্তী কয়েকদিন অফিসের কাজ শেষ হওয়ার পর রাত জেগে টেন্ডারের প্রতিটি পৃষ্ঠা নতুন করে সাজাতে লাগলাম। শুধু ডিজাইন নয়, কাঁচামালের হিসাব, উৎপাদন ব্যয়, সরবরাহ পরিকল্পনা, আন্তর্জাতিক মান বজায় রাখার কৌশল সব কিছু এমন নিখুঁতভাবে তৈরি করলাম যেন এটি কোনো সাধারণ টেন্ডার নয়, বরং বিজয়ের নকশা। অবশেষে সব কিছু সম্পন্ন করে আমি ফাইলটি মাসুদ খানের টেবিলে এনে রাখলাম। মাসুদ খান ফাইলটির দিকে একবার তাকিয়ে হালকা হেসে বললেন, এলহাম, আমরা তো জানি এই টেন্ডার পাবো না, তাই এত কষ্ট করে বানানো ফাইলটা দেখারও দরকার নেই, জমা দিলেই হলো। আমি শুধু মৃদু হাসলাম। আমার সেই হাসির অর্থ কেউ বুঝতে পারল না। ঠিক তখনই দরজায় নক করে ভেতরে ঢুকলেন হিসাবরক্ষক হাবিবুর রহমান। মাসুদ খান ফাইলটি তার হাতে দিয়ে বললেন, হাবিব সাহেব, টেন্ডার জমা দেওয়ার শেষ সময় যেন কোনোভাবেই মিস না হয়, আজই এটা জমা দিয়ে আসবেন। ঠিক আছে স্যার। হাবিবুর রহমান ফাইলটি হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আর কেবিনের এক কোণে দাঁড়িয়ে থাকা আমার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আমার দৃষ্টি তখন জানালার বাইরে। মনে মনে আমি শুধু একটা কথাই বললাম, মিস্টার বাহাদুর, এবার দেখা যাক তোমার বহু বছরের অভিজ্ঞতা যেতে নাকি আপনার হাতেই গড়ে ওঠা ছাত্রের নীরব প্রত্যাবর্তন। অন্যদিকে খান বাহাদুর নিজের বিশাল কেবিনে চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। দুই পাশে বসে আছে অনেক ঐশী। কাছের দেয়াল ঘেরা অফিসেও যেন তার নীরবতাকে ভয় পায়। গভীর কণ্ঠে খান বাহাদুর বললেন, তোরা দুজন আজ থেকে আমার ছায়া হয়ে থাকবি। বিজনেস শুধু টাকা দিয়ে হয় না, বিজনেস হয় মাথা দিয়ে, পলিটিক্স দিয়ে। পুরো বাংলাদেশের কোনো ব্যবসায়ী আজ পর্যন্ত আমাকে হারাতে পারেনি। তোরা আমার রক্ত, তোদেরও এমন হতে হবে। ঐশী ঠোঁটে আত্মবিশ্বাসের হাসি ফুটে উঠল। দাদু, একবার শুধু আমাকে সব বুঝিয়ে দাও, তারপর বিজনেস পলিটিক্স কাকে বলে সেটা আমি পুরো দেশকে দেখিয়ে দিব। অনিকেও গর্ব করে বলল, আমিও আপনার মতোই হতে চাই দাদু ভাই, আপনার নামের মর্যাদা আমি রাখবো। তাদের কথা শুনে খান বাহাদুর তৃপ্তির হাসি হাসলেন। তারপর চল শক্ত করে বললেন, এই দেশে আমার আসল শত্রু একজনেই, এমকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কর্ণধার মাসুদ খান, আর দ্বিতীয় শত্রু আব্রাহাম। তবে ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তিনি তাচ্ছেলের হাসি দিয়ে আবারও বললেন, এখন হয়তো রাস্তায় রিক্সা চালাচ্ছে, না হয় কোনো নির্মাণ সাইটে দিনমজুরি করছে, কিংবা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করছে। আমার বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্ন আর দেখতে পারবে না। কথাটা শেষ হতে খান বাহাদুর অনেক ঐশীর মুখে একসঙ্গে অট্টহাসি ফুটে উঠল। সেই হাসির শব্দে পুরো কেবিন যেন কেঁপে উঠল। অন্যদিকে এমকে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কর্ণধার মাসুদ খানের কেবিন। মাসুদ খান টেলিভিশনের বিজনেস নিউজ দেখছিলেন। পাশে দাঁড়িয়েছিল তার নতুন ড্রাইভার, অফিস সহকারী ইলহাম মাহমুদ, অর্থাৎ ছদ্মবেশী আব্রাহাম, মানে আমি। কয়েক মুহূর্ত ইতস্তত করে আমি শান্ত গলায় বললাম, স্যার, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? কৌতূহল থেকে বলছি। মাসুদ খান টিভির রিমোটটা নামিয়ে মৃদু হেসে বললেন, অবশ্যই পারো এলহাম, তুমি এখন আমার আপন মানুষের মতো, নির্দ্বিধায় বলতে পারো। আপনার পরিবারে কে কে আছেন? আর সেদিন আমি যাকে বাঁচিয়েছিলাম তিনি কি আপনার মেয়ে ছিলেন? তাকে দেখে আমার কেমন যেন অস্বাভাবিক লেগেছিল। তার পায়ে কি হয়েছে স্যার? প্রশ্নটা শুনতেই মাসুদ খানের মুখের হাসি মিলিয়ে গেল। চোখের কোণে চিকচিক করে জল জমল। তিনি অনেক কষ্টে নিজেকে সামলে ধীরে ধীরে বললেন, আমার সংসারে আমি, আমার স্ত্রী, আমার একমাত্র মেয়ে আর আমার শালা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, সবাই একসঙ্গেই থাকি। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। সত্যি বলতে, আমার শালা আর তার পরিবারকে আমি নিজের হাত দিয়েই দুধ কলা দিয়ে পোষা কালসাপ বানিয়েছি, কিন্তু আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না। তিনি গ্লাস থেকে এক চুমুক পানি খেলেন। তারপর ভারী গলায় বললেন, আমার মেয়ের নাম আনিকা তাবাসুম মৌ। মেয়ের নাম উচ্চারণ করতেই তার কণ্ঠ কেঁপে উঠল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর আবারও বলতে শুরু করলেন, মৌ আবির নামের একটা ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। প্রথম কয়েক মাস ওদের সংসার খুব সুখেই চলছিল। তিনি থামলেন, মুঠো করে ধরলেন টেবিলের কিনারা। কিন্তু আবির বাবার ব্যবসার কারণে প্রায়ই দেশের বাইরে যেতে হতো, আর সেই সুযোগে আবিরের দুই ছোট ভাই। বাকিটা বলতে গিয়েও তার গলা আটকে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। মাসুদ খান চোখ মুছে আবার বললেন, ওরা আমার মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন ওর ওপর পাশবিক নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। কথাটা শেষ হতেই আমার বুকের ভেতর যেন বিস্ফোরণ ঘটল। আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। মুঠো করা হাতের নখ নিজের তালু ভেদ করে রক্ত বের করে আনলেও টের পেলাম না।
তবুও নিজেকে স্বাভাবিক রেখে দীর্ঘ গলায় জিজ্ঞাসা করলাম, তারপর স্যার? মাসুদ খান ভাঙা কণ্ঠে বললেন, মৌ যখন সন্দেহ করতে শুরু করেছিল তখন একদিন আবির দেশে ফিরতেই সব কিছু খুলে বলেছিল। আবির নিজের মা আর ভাইদের কাছে বিচার চেয়েছিল, তিক্ত হাসি হেসে তিনি বললেন, কিন্তু বিচার তো দূরের কথা, ওর মা উল্টো আমার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। তিনি তাতে দাঁত চেপে বললেন, সে বলেছিল, তোর বউয়ের অনেক ছেলের সঙ্গে সম্পর্ক আছে, আমাদের ছেলেদের ফাঁসাতে এসব নাটক করছে। কেবিনের বাতাস যেন ভারী হয়ে উঠল। আমার চোখে তখন আগুন। আমি নিচু স্বরে জিজ্ঞাসা করলাম, তাহলে স্যার ওরা কি কখনো ধরা পড়েছিল, নাকি ম্যাডামের ওই অবস্থার জন্য ওরাই দায়ী? পরদিন মাসুদ খান জানালার পাশে দাঁড়িয়েছিলেন। তার কণ্ঠে আজও সেই অসহায় বাবার আর্তনাদ। ধীরে ধীরে বললেন, একদিন আবির হঠাৎ বিদেশ থেকে দেশে ফিরে নিজের রুমে ঢুকতেই দেখে আমার মেয়ে একজন পরপুরুষকে জড়িয়ে ধরে শুয়ে আছে। একটু থেমে গভীর শ্বাস নিলেন। এটুকু আমি আবিরের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু পরে যখন আমার মেয়ের মুখ থেকে সত্যিটা শুনলাম তখন বুঝলাম পৃথিবীতে মানুষের চেহারায়ও শয়তান বাস করে। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। মাসুদ খান আবার বললেন, আবির, তার 2 ভাই আর পুরো পরিবার সরকারি বড় বড় প্রজেক্ট পাওয়ার জন্য বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের উপকরণ বানিয়েছিল আমার মেয়েকে। আমার মেয়ে যখন এই নোংরা কাজগুলো বিষয়ে জানতে পেরে প্রতিবাদ শুরু করলো, তখন পরিকল্পনা করে একজন অপরিচিত ছেলেকে রুমে পাঠিয়ে দিয়ে ঠিক সেই মুহূর্তেই আবিরকে ডেকে আনা হয়। আবিরও সব কিছুর সঙ্গে জড়িত ছিল। আবিরের এই ভদ্র মুখোশের আড়ালে ছিল ভয়ঙ্কর এক শয়তান। সবার সাথে সম্পূর্ণ জড়িত ছিল আবির। কথাগুলো শেষ হতেই আমার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। আমি অবিশ্বাসের কাপা গলায় বললাম, তার মানে সরকারি কন্ট্রাক্ট পাওয়ার জন্য ঘুমের ওষুধ খেয়ে নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছিল? এতটা জঘন্য মানুষও পৃথিবীতে আছে স্যার? মাসুদ খান চোখ মুছে বললেন, আমি যদি নিজের মেয়ের জীবনে না দেখতাম কোনোদিনও বিশ্বাস করতাম না। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। তারপর আমার মেয়েকে চরিত্রহীনের অপবাদ দিয়ে পুরো এলাকার সামনে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অপমানে কাঁদতে কাঁদতে সে যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। সেই দুর্ঘটনাতেই তার একটা পায়ের হাড় ভেঙে যায়। আজও সে ঠিকমতো হাঁটতে পারে না। কথাগুলো শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। নিজের আর ঈশার ওপর হওয়া ষড়যন্ত্রের কথা মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। আমি মনে মনে ফিসফাস করেই বললাম, একই পৃথিবী, একই ষড়যন্ত্র, শুধু শিকারটা বদলে গেছে। পরদিন মাসুদ খান নিজের কেবিনে এসে বললেন, ইলহাম, আজ কানাডিয়ান উইন্টার প্রজেক্টের টেন্ডার ঘোষণা হবে। জানি আমরা পাবো না, তবুও আনুষ্ঠানিকতার জন্য যাচ্ছি। তুমিও আমাদের সঙ্গে চলো। আমার বুক ধুক করে উঠল। আমি জানি আর সেখানে থাকবে খান বাহাদুর। নিজেকে সামলে নিয়ে বললাম, স্যার, আমি না গেলেই ভালো হবে। এত বড় বড় ভিআইপি মানুষের মাঝে নিজেকে খুব অস্বস্তি লাগে। মাসুদ খান আর জোর করলেন না। ঠিক আছে, তুমি অফিসেই থাকো। কিন্তু ভাগ্যের খেলাটা ছিল অন্যরকম। শেষ মুহূর্তে জরুরি কিছু ফাইল বহন করার জন্য আমাকেও সঙ্গে নেওয়া হলো। মুখে মাস্ক, মাথায় ক্যাপ, চোখে কালো চশমা আর সাধারণ কর্মচারীর পোশাকে আমাকে আর কেউ চিনতে পারল না। কানাডিয়ান কোম্পানির বাংলাদেশের কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা একে একে প্রবেশ করছেন। হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন খান বাহাদুর ও মাসুদ খান। খান বাহাদুর ঠান্ডা দৃষ্টিতে তাকে তার ছেলের হাসি দিলেন। কি জন্য শুধু শুধু এখানে আসিস? তোকে দেখলে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়, মনে হয় ফার্মের মুরগির মতো তোকে জবাই করে ফেলি। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ, কারণ খান বাহাদুরের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের অস্তিত্বই মুছে ফেলা। এটা সবাই জানে, কিন্তু মাসুদ খান বিন্দুমাত্র বিচলিত হলেন না। মুচকে এসে উত্তর দিলেন, করেই ফেলো, আমি কি তোমাকে থামাচ্ছি? তবে একটা কথা তুমি খুব ভালো করেই জানো, আমি মাসুদ খান তোমাকে কখনোই বিন্দুমাত্রও ভয় পাই না। দুজনের চোখে চোখ, চারদিকে অদৃশ্য আগুন জ্বলতে লাগলো। ঠিক তখনই কানাডিয়ান কোম্পানি সিও মঞ্চে উঠে বললেন, হ্যালো জেন্টলম্যান, সবাইকে স্বাগতম। অনুগ্রহ করে নিজেদের আসনে বসুন। আজ আমরা কানাডিয়ান উইন্টার অ্যাপারেল মেগা প্রজেক্টের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। হলরুমে নিস্তব্ধতা নেমে এলো। সিও প্রথম ফাইলটি খুললেন। প্রথমেই 15,000 কোটি টাকার মূল প্রজেক্ট। অসাধারণ অভিজ্ঞতা, আন্তর্জাতিক সক্ষমতা এবং পূর্ববর্তী সাফল্যের ভিত্তিতে প্রদান করা হচ্ছে কয়েক সেকেন্ডের নাটকীয় বিরতি। খান টেক্সটাইল গ্রুপকে। সঙ্গে সঙ্গে পুরো হলরুম
করতালিতে গর্জে উঠল। খান বাহাদুর মাথা উঁচু করে দাঁড়ালেন, মুখে বিজয়ের হাসি। ঐশী অনেক গর্ব করে একে অন্যের দিকে তাকালো। তাদের চোখ যেন বলছে, দাদুর সামনে কেন টিকতে পারি না। কিন্তু সিও আবার বললেন, এখন ঘোষণা করছি বাকি 10,000 কোটি টাকার 4টি সাব প্রজেক্ট, প্রতিটি 2,500 কোটি টাকার। প্রথম খাম খুলতেই সিওর কণ্ঠে বিস্ময় ফুটে উঠল। প্রথম স্থান অধিকার করেছে এমকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। মুহূর্তেই পুরো হলরুমে ফিসফাস শুরু হয়ে গেল। সবাই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। খান বাহাদুরের চোখ দুটো লাল হয়ে উঠেছে কথাটা শোনার পর। মাসুদ খান হতভম্ব। হাবিব, অরুমিতা, শাহিদুল তিনজনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তাদের নিঃশ্বাস যেন বুকের ভেতর আটকে গেছে। সিও প্রেজেন্টেশনের বড় স্ক্রিনে 2 কোম্পানির ডিজাইন পাশাপাশি দেখালেন, তারপর বললেন, অদ্ভুত একটি বিষয় আমাদের টেকনিক্যাল টিম লক্ষ্য করেছে। এমকে টেক্সটাইলের ডিজাইন, ফেব্রিক নির্বাচন, উৎপাদন ব্যয়, এমনকি মূল্য নির্ধারণের কৌশলও খান টেক্সটাইলের প্রস্তাবনার সঙ্গে প্রায় নির্ভুলভাবে মিল রয়েছে। বলা যায় প্রায় 99% সামঞ্জস্যপূর্ণ। হলরুমে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। সিও আবার বললেন, এই অসাধারণ প্রতিযোগিতামূলক প্রস্তাবনার জন্য এমকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে 2,500 কোটি টাকার একটি সাব প্রজেক্ট প্রদান করা হচ্ছে। এরপর ঘোষণা করা হলো, আর্মিন টেক্সটাইল 2,500 কোটি টাকা, আর টেক্সটাইল 2,500 কোটি টাকা, এবং শেষ সাব প্রজেক্ট পাচ্ছে ইউনাইটেড ফেব্রিক্স 2,500 কোটি টাকা। ঘোষণা শেষ হতেই মাসুদ খানের হাত কাঁপতে শুরু করলো। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। হাবিব নিজের চশমা খুলে আবার পড়লেন। অরুমিতা হতবাক হয়ে বিড়বিড় করল, এটা কিভাবে সম্ভব? ম্যানেজার শাহিদুল ইসলামের ঠোঁট শুকিয়ে কাট। তিনি শুধু ফিসফাস করে বললেন, অসম্ভব, এটা সম্পূর্ণ অসম্ভব। অন্যদিকে খান বাহাদুরের মুখের বিজয়ের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখ দুটো সংকুচিত হয়ে উঠল। তার বহু বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা তাকে সতর্ক করে দিল। এটা কাকতালীয় নয়, কেউ আমার মাথার ভেতরে পরিকল্পনা পড়ে ফেলেছে। ঐশীর বুক ধুকপুক করতে লাগলো। সেই স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসফাস করে বলল, দাদু, আমাদের ডিজাইনের সঙ্গে এত মিল হলো কিভাবে? অনেকের কপাল পেয়ে ঘাম গড়িয়ে পড়ল। তার মনে অকারণে এক অজানা ভয় জন্ম নিল। হলরুমে উপস্থিত অন্যান্য কোম্পানির সিও এমডিরাও বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। কারো কারো মুখে একই প্রশ্ন, খান বাহাদুরের কৌশল হুবহু বুঝতে পারে এমন মানুষ বাংলাদেশে আছে নাকি? আর হলরুমের এক কোণে সাধারণ একজন কর্মচারীর বেশে দাঁড়িয়ে থাকা আমি নীরবে সবকিছু দেখছিলাম। আমার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আমি মনে মনে শুধু একটা কথাই বললাম, মিস্টার খান বাহাদুর, এটা তো মাত্র প্রথম চাল। আসল খেলাটা এখনো শুরুই হয়নি। এটা শুরু হবে আর কয়েকদিন পর। দেখতে পাবেন কি করতে পারে আপনার এই অবহেলিত অত্যাচারিত নাতি। তো বন্ধুরা, বলুন তো কি হবে এরপর? অবশ্যই জানতে চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন। গল্পটি কেমন হয়েছে, ভালো না লাগলে বলবেন, ক্যান্সেল করে দেব। আর যদি ভালো লাগে কন্টিনিউ হবে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। এ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।